নক্ষত্র সুযোগ খুঁজছে। নয়নকে এদিকে আসতে দেখলেই সে অ্যাক্টিং শুরু করে দিবে। যা আছে কপালে। দেখা যাক নয়ন তার জন্য কিছু ফিল করে কিনা। আর করলেও মুখে বলতে হবে ওকে। নয়নকে এই বাড়িতে রান্না করতে হয় না। কাজের লোকেরাই সব কাজ করে। নয়ন শুধু নক্ষত্রর কাজগুলো করে রাখে। যেমন নক্ষত্রর কাপড় গুছিয়ে রাখা, ওর দরকারি জিনিসগুলো হাতের সামনে রাখা, তার ঘরটা আর ওয়ার্ড্রব আলমারি গুছিয়ে রাখা। ব্যাস, তার কাজ এতটুকুই। আজ নক্ষত্র এখনো বাড়ি থেকে বের হচ্ছে না। আজ কোথাও যাবে না নাকি? নয়ন ঘর গুছিয়ে বেরিয়ে এলো। তার চোখ নক্ষত্রকেই খুঁজছে। ওই মেয়েটার সাথে গিয়ে বসে আড্ডা দিচ্ছে নাকি? গায়ে পড়া শয়তান মেয়ে তো সারাক্ষণ উনার আশেপাশেই ঘুরঘুর করে। উনিও তেমনই। সব পুরুষ মানুষগুলোই এমন। না, সব না। বাবা, ইমন ভাইয়া ওরা কত ভালো। ইমন ভাইয়া ঝিনুক আপুকে কত ভালোবাসে। ঝিনুক আপুকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়ে দেখে না। নয়ন যা ভেবেছিল তাই হলো। নক্ষত্রকে সে ওই মেয়েটার সাথেই পেল। ওদের জনকে একসাথে দেখে গা জ্বলে গেল নয়নের। মাথায় আগুন জ্বলছে তার। নয়ন নক্ষত্রকে কিছুই বলল না। কিরমিরি খেয়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের দেখল। তারপর বিনা বাক্য ব্যয়ে আবার ঘরে চলে এলো। নক্ষত্র বোকা হয়ে গেল। নয়ন ওকে আর রামিসাকে একসাথে দেখেও কিছু বলল না কেন? এভাবেই চলে গেল। আজব মেয়ে তো। উনার ছোটবেলার বান্ধবী। ওদের মধ্যে প্রেম ভালোবাসাও থাকতে পারে। আমাকে তো বাধ্য হয়ে বিয়ে করেছে। ইচ্ছে করে করেনি। উনি মনে মনে হয়তো রামিসাকেই ভালোবাসে। নয়নের কান্না পাচ্ছে। সে অত বোকা কেন? কেন ওই লোকটার জন্য সে কষ্ট পায়? তাহলে কি ঝিনুক আপুর কথাই ঠিক? সে নক্ষত্রকে ভালোবাসতে শুরু করেছে। একেই কি ভালোবাসা বলে? ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে কষ্ট হয়। অন্য কোন মেয়ের সাথে তাকে সহ্য করা যায় না। নয়ন বোকার মতো নক্ষত্রকে ভালোবেসে বসে আছে। কেন উনাকে ভালোবাসতে গেলাম আমি? কেন? উনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? বুঝবেন আমাকে? কখনো বুঝবেন না। বুঝলে আমার সামনে রামিসার সাথে এরকম গায়ে পড়ে হেসে মজা করতেন না। নয়ন কতক্ষণ কাঁদল। নক্ষত্র চলে আসতে পারে এই ভয়ে ওয়াশরুমে গিয়ে বসে কাঁদল। নক্ষত্রর মা আজ বাড়িতেই থাকলো। কোথাও বেরুলো না। রামিসা প্ল্যান করলো আজ রাতে ডিনারটা বাইরে করবে। তার পক্ষ থেকে ট্রিট। আমার দাদুর অসুস্থতার খবর পেয়ে আমি এসেছিলাম ড্যাড দাদুর কাছে। আমিও চলে যেতাম। কিন্তু ড্যাড ফোনে বলল দাদু এখন আগের থেকে অনেকটা ভালো। নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাই আমি ডিসাইড করেছি কয়েকটা দিন এখানে থেকে তারপর দাদুকে দেখতে যাব। অনেকদিন পর এসেছি। ওখানে গেলে আর আসতে পারবো না। ভালো করেছো বেবি ডল। তোমাকে পেয়ে আমাদেরও অনেক ভালো লাগছে। আর কয়েকটা দিন থেকে যাও তুমি। আমাদের ভালো লাগবে। ওকে মাই সুইট আন্টি। দাদুর সুস্থতায় আজ আমি তোমাদের সবাইকে খাওয়াতে চাই। আজকের ডিনার আমার পক্ষ থেকে। ওয়াও গ্রেট। নক্ষত্র আমাদের সাথে যাবে তো আন্টি? অফকোর্স যাবে। ওর বউ নয়নতারাও কি যাবে? ওই মেয়েটাকে আবার এসবে টানছো কেন বেবি ডল? ওকে আমার একদম পছন্দ না। ছেলেটা যে কি মনে করে ওই মেয়েকে বিয়ে করেছে গড জানে। আমি ওদের বলে দেখি। নক্ষত্র না গেলে আমাদেরও যাওয়া হবে না। তুমি এখনো নক্ষত্রর জন্য এতটা পাগল রামিসা। তাহলে ওকে বিয়ে করলে না কেন? রামিসা মুখ কালো করে বলল। আমি কি একবারও না করেছিলাম আন্টি? তোমরা তো তোমার ছেলেকেই রাজি করাতে পারলে না। তুমি এখনো নক্ষত্রকে ভালোবাসো রামিসা? তোমার কাছে লুকাবো না আন্টি। হ্যাঁ বাসি। এখনো আমি নক্ষত্রকে আগের মতোই ভালোবাসি। এত বছরেও আমার মনে ওর জন্য ভালোবাসা এতটুকু কমেনি। অনেক ভালোবাসি আমি ওকে। ওই মেয়েটা নক্ষত্রকে ছেড়ে দিলে তুমি আমার ছেলেকে বিয়ে করবে? নয়নতারা নক্ষত্রকে ছাড়বে কেন? ছাড়বে। সেই ব্যবস্থা আমি করব। তুমি শুধু বলো ওই আপদ বিদায় হলে তুমি নক্ষত্রকে বিয়ে করবে। করব আন্টি। নক্ষত্র এক বিয়ে করলে কেন, ও 3টা বিয়ে করেও যদি আবার আমাকে বিয়ে করতে চায় তাহলেও আমি ওকে বিয়ে করব। অহ রামিসা, মাই ডল। আমাকে বাঁচালে তুমি। নক্ষত্র ওই মেয়েকে ভালোবাসে না। ও শুধু জেদ করে বিয়েটা করেছে। নক্ষত্র নয়ন কেউই জানতে পারল না ওর মা আর রামিসা ওদের আড়ালে কি প্ল্যান করছে।
নয়ন হয়তো কল্পনাও করতে পারছে না রামিসা তার ঘর ভাঙতে এ বাড়িতে এসেছে। ওর হঠাৎ আগমন আগে থেকেই প্ল্যান করা। দাদুর অসুখের কথা শুনে আসেনি সে। তার দাদু সম্পূর্ণ সুস্থ। সে তো নক্ষত্রকে পেতে এসেছে। নক্ষত্র শুধু আমার। আমার ওর বউ হবার কথা ছিল। আমার জায়গা আমি অন্য কাউকে নিতে দেব না। অত সহজে ওই নয়নকে নক্ষত্রর সাথে সংসার করতে দেব না আমি। নক্ষত্রর ভালোবাসা শুধু আমার জন্য। আমি ওর বউ হব। নক্ষত্র শুধু রামিসার, নয়নতারার না। রামিসা ডিনারের কথাটা নক্ষত্রকে বলতে ওর ঘরে চলে এলো। নক্ষত্র এই সময় বাড়িতে থাকে না এটা রামিসা ভালো করেই জানে। সে নয়নের সাথেই কথা বলতে এসেছে। নক্ষত্র কোথায় গেছে নয়নতারা? জানো তুমি? না। সে কি? তোমাকে বলে যায়নি? তুমি তো ওর বউ। ও কোথায় যায় না যায় তা তোমার জানা উচিত। বউ বলেই সিসি ক্যামেরা হয়ে উনার গতিবিধির উপর আমাকে নজর রাখতে হবে? তা না। আচ্ছা আমি ওকে কল করে জানিয়ে দেব। রাতে বাইরে ডিনার করতে যাব আমরা। তুমি যাবে তো? নয়ন কল্পনায় রামিসার চুল ধরে ঝুলে আছে। অনেক কষ্টে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার থেকে নিজেকে আটকে রেখেছ সে। আমি যাব না। এ মা। যাবে না কেন? কত মজা হবে। নক্ষত্রও যাবে। যার ইচ্ছে হবে সে যাবে। আমার ইচ্ছে নেই। আমি যাব না। ওকে। না গেলে আর কি করার? একা তোমাকে বাসায় থাকতে হবে। একা থাকতে পারবে তুমি? ভয় পাবে না তো? না। আমি অত সহজে ভয় পাই না। অত সহজে ভয় পাই না আমি, কথাটা বলাটা সহজ। কিন্তু ভয় না পাওয়া ততটাই কঠিন তার জন্য। একা বাড়িতে খুট করে একটা আওয়াজও তাকে ভয় পাইয়ে দিবে। কোন বিড়াল বা সামান্য তেলাপোকা দেখলেও সে হার্টফেল করবে। ভূতের ভয় তো আছেই। নয়ন মনে মনে খুব করে চাইছে নক্ষত্র যেন তাকে একা রেখে না যায়। নক্ষত্র গেলেও তাকে জোর করে সাথে নিয়ে যাবে। সে যেতে না চাইলে বলবে, সরি রামিসা আমি তারাকে একা বাড়িতে রেখে যাব না। তোমরা যাও। কিন্তু নক্ষত্র কি এমনটা বলবে? রামিসা তার ছোটবেলার বন্ধু। নয়নের জন্য কি ওকে ফিরিয়ে দিবে? রামিসা নক্ষত্রকে এমন ভাবে চেপে ধরল যে নক্ষত্র মুখের উপর না করতে পারল না। সে যাবে বলে দিয়েছে। এখন নয়নকে রাজি করাতে হবে। ঘরে এসে নক্ষত্র আমতা আমতা করতে লাগল। কিভাবে বললে নয়ন না করবে না? তারা আজ আমার সাথে ডিনারে যাবে? নয়ন তো জানেই ডিনারে রামিসা সবাইকে নিয়ে যাচ্ছে। নক্ষত্র এখন রামিসার কথা তার সামনে বলছে না। নক্ষত্র জানে না রামিসা আগেই নয়নকে জানিয়ে গেছে। থমথমে মুখে নয়ন না করে দিল। বলল, না। বাইরের খাবার পছন্দ করি না আমি। বাইরের খাবার সহ্য হয় না। এরপর আর নক্ষত্রর কি বলার থাকে? তারা যাবে না বলছে কিন্তু রামিসাকে সে অলরেডি কথা দিয়ে ফেলেছে। এখন না গেলে রামিসা কষ্ট পাবে। আবার গেলে নয়নতারা একা বাসায় থাকবে। নক্ষত্র মহা দুটানায় পড়ে গেল। একদিকে বউ বেঁকে বসে আছে। তাকে মানাতে পারছে না। অন্যদিকে ফ্রেন্ডকে কথা দিয়ে ফেলেছে। এখন না যাওয়ার প্রশ্নই আসে না। নক্ষত্র যাবার আগ পর্যন্ত নয়নকে রাজি করানোর চেষ্টা করল। কিন্তু যেদি নয়ন শেষ পর্যন্ত তার জেদেই অটল থাকল। বাধ্য হয়ে নক্ষত্রকে মা, রামিসার সাথে যেতে হয়েছে। বাড়ি থেকে বেরোবার পর থেকেই নয়নের জন্য চিন্তা হচ্ছে। একা কিভাবে থাকবে ও? হঠাৎ কারেন্ট চলে গেলেই তো নয়ন ভয় মরে যাবে। অন্ধকারে ভীষণ ভয় পায় সে। নক্ষত্র তাড়াহুড়ো করতে লাগল। কিন্তু রামিসা অন্য প্ল্যান করেই এসেছে। সে নক্ষত্রর মা, কানে কানে বলল, সুপাপ একটা প্ল্যান করে এসেছি আন্টি। ওই নয়নতারা এবার মজা বুঝবে। শুনেছি অন্ধকারে ভয় পায় ও। গাইয়া মেয়ে নাকি আবার ভূতে ভয় পায়। হাউ ফানি আন্টি। আজও বাসায় একা আছে। আমি যেই প্ল্যান করেছি তাতে আজ ওর পিণ্ডি চটকে যাবে। এভাবে নক্ষত্রকে না ছাড়ুক ভয় পেয়েই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। হার্ট অ্যাটাকও করতে পারে বলা যায় না। নক্ষত্রর মা হাসল। ছেলে যাতে শুনতে না পারে তাই ফিসফিস করে বলল, কি প্ল্যান করেছো বেবিডল? আমাকে বলা যাবে না। ওটা সারপ্রাইজ থাক আন্টি। বাসায় ফিরেই দেখতে পারবে। মশিউর তুমি ভীষণ এনজয় করবে। ও মাই সুইটি। এতদিন কেন দূরে ছিলে তুমি? আরও আগেই তুমি চলে এলে ওই মেয়ে আমার ছেলের বউ হতে পারত না। যাক, যা হবার হয়েছে। এখন আপদ বিদেয় হোক। তাতেই আমি শান্তি পাব।
রামিসা শয়তানি হাসি হেসে মনে মনে বলল, তোমাকে নিয়ে আসার আমারও ইচ্ছে ছিল না নয়নতারা। তুমি আমাদের সাথে এলে বরং আমার প্ল্যান বাতিল হতো। না এসে ভালোই করেছ তুমি। এবার বুঝবে মজা। আমার থেকে নক্ষত্রকে কেড়ে নেওয়ার জন্য কঠিন শাস্তি দেব তোমাকে। রামিসা তার শত্রুদের এত সহজে ছেড়ে দেয় না। তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমার কথা মনে রাখবে। যেভাবেই হোক নক্ষত্রকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেবই। এটা নিজের কাছেই আমার প্রতিজ্ঞা। রামিসা সহজ চিজ না। খাবার অর্ডার দেওয়া হয়েছে। খাবার আসতে একটু দেরি হচ্ছে। রামিসা মা সাথে গল্প করছে। নক্ষত্র এই ফাঁকে একবার নয়নকে ফোনে ট্রাই করল। রিং হচ্ছে কিন্তু নয়ন কল তুলছে না। নক্ষত্র নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে নয়ন হয়তো এখন ফোনের কাছে নেই। ওর কল দেখতে পায়নি। দেখলে অবশ্যই কল ব্যাক করবে। খাবার এলো। রামিসা নক্ষত্রর প্লেটে খাবার সার্ভ করতে করতে বলল, নাও শুরু করো। এদের খাবারের সুনাম আমি নিউ ইয়র্ক বসেও পেয়েছি। আমার সব ফ্রেন্ডসরা এখানেই আসে। ওদের এই আইটেমটা ভীষণ ভালো। নাও নাও, জলদি জলদি খেয়ে বলো তো কেমন হয়েছে। সত্যিই ভালো নাকি শুধু পাবলিসিটি। ওরা খাওয়া শুরু করল। খাবার নক্ষত্রর গলা দিয়ে নামছে না। নয়ন একা বাড়িতে আছে। ও খেয়েছে তো, নাকি না খেয়ে বসে আছে। ওকে একা রেখে আসা ঠিক হয়নি। নয়ন চাপা স্বভাবের মেয়ে। ওর খারাপ লাগলেও বলবে না। নক্ষত্রর অনুশোচনা হচ্ছে। দূর, সে নয়নকে না নিয়ে কেন এলো? ওকে জোর করে নিয়ে আসতে পারত। নইলে আজ বাদই দিত। যেদিন নয়ন আসতো সেদিন এলেই হতো। রেস্টুরেন্ট তো আর কোথাও চলে যেত না। এখানেই থাকতো। নক্ষত্র মনে মনে ভাবল, তারা আমার বউ। ওকে একা বাড়িতে রেখে আমি ফ্রেন্ডের সাথে খেতে এসেছি। বউয়ের থেকে ফ্রেন্ডকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারাকে জেলাস ফিল করাতে গিয়ে ওর সাথে অন্যায় করে ফেললাম। হ্যাঁ, একটু বাড়াবাড়ি তো হয়েছেই। তারা হয়তো এসবে জেলাস না হয়ে কষ্ট পাচ্ছে। ওকে বোঝা উচিত ছিল আমার। নক্ষত্র সবার আগে নাকে মুখে খেল। মা রামিসাকে রেখেই উঠে দাঁড়ালো। নক্ষত্রর মা অবাক হয়ে বলল, নক্ষত্র কোথায় যাচ্ছ তুমি? নক্ষত্র সোজাসাপটা উত্তর দিল, বাড়িতে মা। তারা একা আছে। ভয় পাবে ও। নক্ষত্রর মা, রামিসা হতবুদ্ধি হয়ে গেল। নক্ষত্র নয়নকে নিয়ে এতটা ভাবে। ওর এত কেয়ার করে। রামিসার ভয় হতে লাগলো নক্ষত্র আবার নয়নতারাকে ভালোবাসতে শুরু করেনি তো। রামিসা কাতর মুখে তাকালো। নরম গলায় বলল, ডিনার শেষ না করেই চলে যাবে? খেলাম তো রামিসা। আরও মেনু ছিল। তোমার জন্য স্পেশাল ডিশ অর্ডার করেছি। সবার শেষে ওইটা আসবে। নক্ষত্র রামিসার দিকে তাকিয়ে লজ্জিত মুখে হাসল। সরি রামিসা, আজ যাই। আরেকদিন তারাকে সাথে নিয়ে এসে তোমার সেই স্পেশাল ডিশ টেস্ট করব। আজ আমাকে যেতেই হবে। নক্ষত্র গাড়ির চাবি মা কে দিয়ে পায়ে হেঁটে বেরিয়ে গেল। রামিসা অপমানে থমথমে মুখে বসে রইল। নয়নতারার উপর রাগে চোখে পানি এসে গেছে তার। শেষ পর্যন্ত না এসে ওই মেয়ে জিতে গেল। নক্ষত্র ওর জন্য রামিসাকে ফেলে চলে গেল। বন্ধুর থেকে বহু বড় হয়ে গেল নক্ষত্রর কাছে। নক্ষত্রর মা রামিসাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু রামিসা কারো সান্ত্বনা মানলে তো তার অন্ততে দাউদাউ করে আগুন জ্বলছে। সেই আগুনে নয়নতারা নামের মেয়েটাকে পুড়িয়ে শেষ করে দেওয়ার শপথ নিয়েছে। আমি ওই মেয়েকে এত সহজে ছাড়ব না আন্টি। ওর জন্য নক্ষত্র আমাকে ইনসাল্ট করেছে। আমার থেকে ওই মেয়ে ওর কাছে বড় হয়ে গেছে। ওই মেয়েকে আমি শান্তিতে বাঁচতে দেব না। ওর জীবন যদি নরক বানিয়ে না ছেড়েছি তাহলে আমার নামও রামিসা চৌধুরী না। রিল্যাক্স মাই ডিয়ার। তোমার সাথে তোমার আন্টিও আছে। নক্ষত্রর আচরণে তুমি আপসেট হইও না প্লিজ। ওই মেয়ের উপর রাগ করতে পারো। প্রতিশোধও নিতে পারো। আমি তোমাকে হেল্প করব। তুমি আমার সাথে থাকবে তো আন্টি? আমি ওই মেয়েকে জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব। অফকোর্স মাই ডল। আমি তোমার সাথেই আছি। নয়ন ফোন ঘরে চার্জে বসিয়ে রেখে এসেছে। তাই নক্ষত্রর কল তুলতে পারেনি। সে আসলে রিংই শুনেনি। শুনলে অবশ্যই ছুটে যেত। নক্ষত্র তাকে রেখে রামিসার সাথে গেছে। এতে প্রথমে নয়নের খুব খারাপ লাগছিল। কিন্তু পরে সে নিজেকে বোঝালো, তোর ছোটবেলার এত বছর ওর তোদের বাড়িতে এসে যদি তোকে ডিনারে ইনভাইট করত আর তোর বর না যেত,
তখন কি তুই সেই বন্ধুর সাথে যেতি না নয়ন? না গিয়ে এত বছরের বন্ধুত্ব নষ্ট করতি? তুইও মরে গেলেও বরের লেজ ধরে বসে থাকতি না? অবশ্যই যেতি। উনি তো আমাকেও সাথে যেতে বলেছিলেন। কত সাধাসাধি করল। তুই নিয়েই তো গেলি না। তোকে কি জোর করে নিতে পারত? নিজের বন্ধুর বেলা 16 আনা। আর উনার বন্ধুর বেলা 1 আনাও না। এটা কি ঠিক হচ্ছে নয়ন, তুইই বল। বন্ধুত্ব এক জায়গায়, বউ আরেক জায়গায়। বউয়ের ভালোবাসা অন্যরকম, বন্ধুর ভালোবাসা আরেক রকম। তোরই যাওয়া উচিত ছিল। মানুষটা কত করে সাধল। তুই যেদি কত পাষাণ মন তোর। মুখের উপর না করে দিলি কিভাবে? হ্যাঁ, নয়ন নিজের সাথে কথা বলছে। নক্ষত্রকে বুঝতে চেষ্টা করছে, যা শুধু এখনকার নয়নই পারে। আগের নয়ন হলে কান্নাকাটি করে, রাগ করে, গাল ফুলিয়ে বসে থাকত। নয়ন একা একাই হাসল। দেখেছিস বিয়ের পর কত বড় হয়ে গেছিস তুই। কত বুঝতে শিখেছিস। আগে কখনো এভাবে ব্যাপারগুলো ভাবতি না তো। কিন্তু এখন তো ভাবছিস। দোষ আসলে তোরই নয়ন। স্বামীকে বুঝতে শিখ একটু, তবেই না উনিও তোকে বুঝবে। তুই সাথে গেলে হয়তো উনিও মনে মনে খুশি হতো। আমার জন্য যদি উনি না যেতেন তাহলে বন্ধুর চোখে ছোট হতে হতো। নয়ন ওদের ফেরার অপেক্ষায় হলরুমে বসে আছে। নিজের সাথে কথা বলতে বলতে দোতলায় কিছু আওয়াজ পেল সে। সাথে সাথে উঠে দাঁড়ালো। বাড়িতে কেউ নেই। কিসের আওয়াজ হলো ওটা? আলো আছে দেখেই হয়তো নয়ন ভয় পাচ্ছে না। সে ভাবল তার মনের ভুল। আর ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখের সামনে কিচ্ছু দেখতে পারছে না নয়ন। নিজেকেও না। এবার একটু একটু ভয় হতে লাগলো তার। কাজের লোকগুলোকে ডাকতে লাগলো। ওরা রাতে এখানে থাকে না। ওদের থাকার আলাদা ঘর আছে পেছনে। কেউ নেই জেনেও নয়ন ডাকলো। কেউ আছো? আলোটা জ্বালো না কেউ। শুনছো আমার কথা? সোলাইমান, রাহেলা আপা, শুনছো? আবার শব্দটা হলো। নয়ন ভয় অন্ধকারে ঘামতে লাগলো। হাত পা কাঁপছে ওর। ছোটবেলা থেকে কখনো অন্ধকারে থাকেনি নয়ন। যখন তার 5 বছর বয়স তখন তার দাদা মারা যায়। রাতে মারা গিয়েছিল দাদা। সেদিন বাড়িতে কান্নার রোল পড়েছিল। নয়ন ছোট ছিল। ও জাগলেও বুঝবে না দাদা মারা গেছে। তাই কেউ তাকে ঘুম থেকে জাগায়নি। তাকে একা ঘরে রেখেই মা বাবা দাদার কাছে গিয়েছিল। সেদিনও কারেন্ট ছিল না। মা বাবার হয়তো তার কথা মনে ছিল না। না থাকাটাই স্বাভাবিক। বাবা মারা গেছে। এই মুহূর্তে নয়নের বাবা মেয়েকে মনে রাখতে পারলেন না। কান্নার শব্দে নয়নের ঘুম ভেঙে যায়। অন্ধকার ঘরে নিজের পাশে কাউকে পায় না সে, বাইরে থেকে সবার কান্নার শব্দ একসাথে মিশে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। সেই মুহূর্ত নয়ন বাবা বলে এক চিৎকার দিয়েই জ্ঞান হারায়। পুরো একদিন পর ওর জ্ঞান ফিরে। দাদাকে কবর দেওয়া হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু বাড়ি থেকে শোকের ছায়া দূর হয়নি। দাদার শোক ভুলে তাকে নিয়ে সবার কান্না। মেয়েটার কি হলো? ওকে একা রেখে আসার জন্য সবাই তার মা কে দোষ দিল। মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজের ছোট্ট মেয়ের পাশে পাথর হয়ে বসে রইল। বাবা তাকে এক মুহূর্তের কোল থেকে নামায়নি। বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছিল। একদিন পর নয়নের জ্ঞান ফিরে কাউকে চিনতে পারেনি সে। সবাইকে দেখেই ভয় পেত। কেউ তার সামনে এলেই চোখ বুজে চিৎকার করত। শুধু বাবাকে ভয় পায়নি সে। মা সাথেও যায়নি। কিন্তু বাবার কাছে গিয়েছে। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর নয়ন সুস্থ হয়ে উঠেছে। তবে অন্ধকারে তার ভয়টা রয়েই গেল। সে কারণে একা থাকতো না কখনো, সে ইলা আপুর সাথে ঘুমাতো। সন্ধ্যার পর কোথাও যেত না। ভুলেও রাতের বেলা একা ঘর থেকে বের হয়নি। সবাই নয়নের ভয়ের কথা জানত। এই ঘটনার পর থেকেই বাবা তাকে চোখের আড়াল হতে দিত না। মা, দাদি, বাড়ির সবাই তাকে চোখে চোখে রাখত। একদিন পর জ্ঞান ফিরে পরিবারের মানুষগুলোর খুশি ফিরিয়ে দিয়েছিস সে। সেই মানুষগুলো এতটা বছর তাকে আগলে রেখেছে। বাবা, বাবা, কোথায় তুমি? ও বাবা। নয়ন আবার আগের স্মৃতিতে ফিরে যাচ্ছে। ঘেমে ভিজে গেছে সে। অন্ধকার হাতড়ে ঘরের দিকে যাচ্ছে সে। কিছুর সাথে পা লেগে পড়ে গিয়ে কপালে ব্যথা পেল। কেটে গেছে, রক্ত বের হচ্ছে এই খেয়াল নয়নের এখন নেই। আরও কয়েকবার হুচট খেয়ে পড়ে গিয়ে উঠে নয়ন সিঁড়ি বেয়ে ঘরে চলে এলো।
সেই মুহূর্তেই নক্ষত্র নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসে। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখতে পায় না। নয়নের কথা ওর মনে পড়ে। চিৎকার করে নয়নের নাম ধরে ডাকে। তারা, তারা, কোথায় তুমি? ভয় পেও না, আমি চলে এসেছি। কোথায় তুমি তারা? নক্ষত্র ফোনের ফ্ল্যাশলাইট জ্বালে। ছুটে উপরে চলে আসে। নক্ষত্রর গলা নয়নের কানে এসেছে। কিন্তু জবাব দেবার শক্তি পাচ্ছে না সে। গলা দিয়ে শব্দ বেরুচ্ছে না। ঘরে যেতে পারেনি নয়ন। দরজার সামনে পড়ে গিয়েছিল। এখনো এখানেই বসে আছে। নক্ষত্র সিঁড়ি দিয়ে উঠেই ওকে দেখতে পেল। ছুটে এসে ওর পাশে বসল। ফোনের আলোয় নয়ন শুধু নক্ষত্রর মুখটা দেখতে পেল। নক্ষত্রকে দেখে ওর ঠোঁটে হাসি ফুটে উঠেছে। নক্ষত্র নয়নের কপালে রক্ত দেখে পাগল হয়ে গেছে। কপাল কাটল কিভাবে? নক্ষত্র নয়নকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। ওর মাথায় হাত রেখে বলল, কারেন্ট কখন গেছে? কতক্ষণ ধরে তুমি অন্ধকারে আছো? নয়ন কোন উত্তর দিতে পারল না। ঘোরের মধ্যে আছে সে। থরথর করে কাঁপছে। তার ঘামে নক্ষত্রর শার্ট ভিজে যাচ্ছে। দাদা মারা যাবার সেই অন্ধকার রাতের কথা আবার স্মৃতিতে ফুটে উঠেছে। নক্ষত্রকে চিনতে পারলেও তার ভয় কাটছে না। নক্ষত্র শার্ট খামচে ধরে কি যেন বিড়বিড় করে যাচ্ছে নয়ন। নক্ষত্র অনেকবার অনেক কথা জিজ্ঞেস করল। নয়ন কোনো উত্তর দিতে পারল না। নিজের উপর রাগ হচ্ছে নক্ষত্রর। নয়নকে একা রেখে গিয়েছিল কেন সে? নয়নের বাবার কাছে ও কথা দিয়েছিল নয়নের খেলায় রাখবে, ওর কিছু হতে দিতে না। নিজের কথা রাখতে পারল না নক্ষত্র। তারা, কথা বলো না তারা। ভয় পেয়েছ? ভয় কিসের পাগলি? দেখো আমি চলে এসেছি। আমি আছি তো তোমার পাশে। কথা বলো তারা প্লিজ। এই তারা, এই। নক্ষত্রর বুকে নিজের সব ভার ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে নয়ন। নক্ষত্র ওকে কোলে তুলে নিয়ে ঘরে এসে বিছানায় শুইলে দিল। নয়নের মুষড়ে পড়া মুখের দিকে তাকিয়ে টুপ করে নক্ষত্রর চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। সব দোষ আমার। তোমার খেয়াল রাখতে পারিনি আমি। আমি তোমার যোগ্য না। তোমার বাবার কাছে কি জবাব দেব আমি? কোন মুখে উনার সামনে দাঁড়াবো? তোমার খবরই বা ওদের কিভাবে দেব? তুমি ঠিক হয়ে ওঠো তারা, প্লিজ। নইলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। প্লিজ তারা, ঠিক হয়ে যাও তুমি, প্লিজ। অন্ধকারে ফোনের সামান্য আলোতে নক্ষত্র ভালো করে কিছুই দেখতে পাচ্ছে না। আজ ইলেকট্রিসিটি চলে গেল কেন? সচরাচর ওদের বাড়িতে ইলেকট্রিসিটির তেমন প্রবলেম হয় না। নক্ষত্র মেইন সুইচের কাছে গিয়ে দেখল মেইন সুইচ অফ করা। রাগে নক্ষত্র সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। এই বাড়ির সব কয়টা কাজের লোক চোর। কাজ চুরিতে পারদর্শী ওরা। কোনো দিকে এদের খেয়াল নেই। আজ নয়নের কিছু হলে ছাড়বে না সে। কিন্তু কাকে ছাড়বে না? অপরাধী তো সে নিজে। সেই নয়নকে একা বাড়িতে রেখে গিয়েছিল। তার যাওয়া উচিত হয়নি। আমার ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও তারা। নক্ষত্র তবুও ভেবে পেল না, কেউ মেইন সুইচ অফ না করলে একা একা অফ হয়ে যাবে কিভাবে। নক্ষত্র বেশি ভাবার সময় পেল না। মেইন সুইচ অন করে দিয়ে ছুটে নয়নের কাছে চলে এলো। এখনো নয়নের জ্ঞান ফিরেনি। নক্ষত্র এসে নয়নের পাশে বসল। কপাল কেটে গেছে। এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। নক্ষত্র ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে নয়নের কপালে ব্যান্ডেজ করে দিল। নিজের উপর রাগ হচ্ছে তার। ব্যান্ডেজ করা জায়গায় ঠোঁট ছুঁয়ে নক্ষত্র বলল, বড় ভুল হয়ে গেছে আমার তারা। তোমার খেয়াল রাখতে পারিনি আমি। আমি জানি তুমি কষ্ট পেয়েছ। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। রামিসা এত জোর করল যে মুখের উপর না করতে পারলাম না। কিন্তু আমি কথা দিচ্ছি, আর কখনো কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি সুস্থ হয়ে ওঠো তারা। নক্ষত্র নয়নের পালস পরীক্ষা করছে। না, পালস রেট স্বাভাবিকই আছে। হয়তো মাত্রাতিরিক্ত ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। তারা একা বাড়িতে আছে জেনেও মেইন সুইচ বন্ধ করল কে? ওকে ছাড়া তো বাড়িতে আর কেউ নেই। কাজের লোকের রাতে বাড়ির ভেতরে আসে না। এই কাজ তাহলে কে করল? কেউ তারাকে ভয় দেখাতে চেয়েছে। কিন্তু ওর সাথে এমনটা কেউ কেন করতে চাইবে? তারার সাথে কার কি শত্রুতা থাকতে পারে? নক্ষত্র আকাশ পাতাল ভেবেও তারার শত্রু হিসেবে কাউকে কল্পনা করতে পারছে না। আর তাছাড়া দরজা তো বাইরে থেকে লাগানো ছিল।
কেউ কিভাবে ভেতরে আসবে? তারা কারো আগে পিছে থাকে না, কারো সাথে তেমন করে কথাও বলে না। এই বাড়িতে আমার সাথেই ওর যা কথা হয়, তাহলে ওর এতটা খারাপ কে চাইতে পারে? নয়নের মুখের দিকে তাকিয়ে নক্ষত্র চোয়াল শক্ত হয়। মনে মনে প্রতিজ্ঞা করে সে, আজকের ঘটনার পেছনে যেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেব। আমার শাস্তির কথা ওই মানুষটা সারাজীবন মনে রাখবে। নক্ষত্র নয়নের তার নিজের হাতে নিয়ে বসে আছে। রামিসা, নক্ষত্রর মা ফিরে এসেছে। এসেই রামিসা সবার আগে নক্ষত্রর ঘরে ছুটে আসে। পেছনে পেছনে নক্ষত্রর মা ও আসে। দরজার সামনে দাঁড়িয়েই রামিসা বলে, ও মাই গড, নয়নতারার কি হয়েছে? কপালে ব্যান্ডেজ কেন ওর? কি হয়েছে নক্ষত্র? নক্ষত্র জবাব দেয় না। তারার এই অবস্থার জন্য তার রাগ কিছুটা রামিসার উপর এসে পড়েছে। রামিসা জোর না করলে সে যেত না, আর তারাও বাসায় একা থাকত না। নয়নের জ্ঞান ফিরে অনেক রাতে। নক্ষত্র এতক্ষণ ওর হাত ধরে ওর পাশেই বসেছিল। ঘরে এখন আলো আছে, তবুও জ্ঞান ফিরে নয়ন ভয় পাচ্ছে। চোখ খুলে হুড়মুড়িয়ে উঠে বসে বাবাকে ডাকতে লাগলো সে। বাবা, বাবা, আমার ভয় করছে বাবা। নক্ষত্রর চোখ লেগে এসেছিল মাত্র। নয়নের গলা পেয়ে ঝট করে চেয়ে উঠে সে। নয়নের পাশে এসে বসে ওর মাথা বুকের সাথে মিশিয়ে নিয়ে নরম গলায় বলে, আমি আছি তো তারা, আমি নক্ষত্র, এই দেখো তুমি আমার সাথে। ভয় নেই, আমি আছি, ভয় পেও না তুমি, কিচ্ছু হবে না তোমার। নয়নের ভয় কাটে না, সে নক্ষত্রর বুকের সাথে গুটিয়ে যায়। মুখে কিছু বলে না, তবে ভয়ার্ত চোখে ঘরের চারপাশে দেখে। নক্ষত্র ওকে সাহস দেয়, আমি থাকতে কেউ তোমার কিছু করতে পারবে না। ভয় পেও না। ভয় কিসের বলো? আমি তোমাকে আর কখনো একা ছাড়ব না। আমার ভুল হয়ে গেছে। এভাবে নয়ন কতক্ষণ নক্ষত্রর বুকে মিশে রইল সে নিজেও জানে না। এই অবস্থায় নয়ন ঘুমিয়ে পড়ল। নক্ষত্র ওকে বালিশে শুইয়ে দিল না, নিজের সাথেই শক্ত করে জড়িয়ে ধরে রাখল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করল। নয়নের কিছু হয়নি, এতেই নক্ষত্র খুশি। নক্ষত্র বাকি রাতটুকু আর ঘুমায়নি। কখন নয়ন জেগে যায়, জেগে গিয়ে আবার যদি ভয় পায়, তাই সে ঘুমোঘুম চোখে জেগে রইল। সকালে নয়নের চোখ আগে খুলে গতরাতের কথা মনে করে তার কলিজা হিম হয়ে যায়। কি ভয়ঙ্কর রাত গেছে তার জীবনে। ওটা তার জীবনে দ্বিতীয় ভয়ঙ্কর রাত ছিল। নয়ন উঠতে নিলে বাধা পায়। চেয়ে দেখে সে নক্ষত্রর বুকে, আর নক্ষত্র দুই হাতে শক্ত করে তাকে ধরে রেখেছে। নয়ন প্রথমে লজ্জা পায়। নক্ষত্রর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখে নিজে নিজেই হাসে। এখন তার কোন রাগ নেই নক্ষত্রর উপর। নক্ষত্র সারারাত না ঘুমিয়ে তার পাশে বসেছিল। নয়ন যতবারই চোখ খুলেছে চোখের সামনে নক্ষত্রর মুখ দেখতে পেয়েছে। তখন আর ভয় লাগেনি তার। নয়ন হঠাৎ ভীষণ সাহসের একটা কাজ করে বসল। নক্ষত্রর চুল, চোখ, নাক, অবশেষে ঠোঁট ছুঁয়ে দিল। লজ্জায় রাঙা হয়ে নক্ষত্রর বুকে মুখ লুকালো। জেগে গিয়েও এভাবে আরো অনেকক্ষণ শুয়ে থাকল নয়ন। নক্ষত্র জেগে যাবে এই ভয় নড়াচড়া করল না। চুপচাপ নক্ষত্রর বুকের ধুকপুকানি শুনতে লাগল। তার নিজের মনেও কিছু হচ্ছে। এই মুহূর্তে নিজেকে কতটা সুখী লাগছে বলে বোঝাতে পারবে না সে। এত সুখ, পৃথিবীতে এত সুখ আছে জানা ছিল না নয়নের। একজন মানুষকে ঘিরে কারো এত সুখ থাকতে পারে, একেই কি স্বামী স্ত্রীর ভালোবাসা বলে? নক্ষত্র নড়ে উঠলে নয়ন ঘুমের ভাব ধরে দাঁত কামড়ে পড়ে রইল। নক্ষত্র যদি বুঝতে পারে সে এখন জেগে আছে তাহলে নয়নের লজ্জার শেষ থাকবে না। নক্ষত্র চোখ খুলে মাথা তুললে নয়নের ঘন কালো চুল ভর্তি মাথা দেখতে পেল। নিঃশব্দে হেসে ফেলল সে। নয়ন নড়াচড়া করছে না, তার মানে ঘুমিয়ে আছে। ভীতু বউ আমার, নিজে তো ভয় পেয়েছেই, সাথে আমাকেও ভয় পাইয়ে দিয়েছিল। নয়ন ঘুমিয়ে আছে ভেবে নক্ষত্র ওর মাথায় চুমু খেল। হাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওকে পিষে ফেলার উপক্রম করল। এদিকে নয়ন বেচারির দম বন্ধ হয়ে আসছে। লজ্জা পেয়েই তো সে মরে যাচ্ছে অর্ধেক। মনে মনে নয়ন বলল, এত জোর গায়ে, আমার হাড্ডি মাংস এক হয়ে যাচ্ছে। ঢিলে করে ধরুন না একটু, আমি তো কোথাও চলে যাচ্ছি না, হালকা করে ধরুন, ছুটে পালাব না আমি।
নক্ষত্র মনে মনে অনেক কিছুই বলে যাচ্ছে। কখনো ছাড়ব না তোমাকে। তুমি চলে যেতে চাইলেও যেতে দেব না। দরকার পড়লে জোর করে আটকে রাখব। খাটের সাথে পায়ে বেঁধে রাখব। কাল রাতের পর তোমার প্রতি আমার ভালোবাসা নিয়ে আর কোন সন্দেহ নেই। আমি তোমাকে ভালোবাসি তারা। অনেক, অনেক, অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারতাম না। আর একটু সময় তোমার জ্ঞান না ফিরলে আমিও হয়তো মরে যেতাম। রামিসাকে দিয়ে আর জ্বালাতে হবে না তোমাকে। তোমার ভালোবাসা আমার দরকার নেই। আমার ভালোবাসাই যথেষ্ট। তুমি শুধু আমার কাছে থেকো। ভালোবাসতে হবে না। শুধু এখন যেমন আছো তেমনই সারা জীবন আমার সাথেই থেকো। জনের মনের অবস্থাই এক। অথচ জনের অনুভূতি সম্পর্কে সম্পূর্ণ অজানা। কেউ কারো মনের কথা জানে না। নিজেরা মনে মনে বিপরীত পক্ষের মানুষটাকে ভালোবেসে যাচ্ছে। ওদের ভালোবাসা নীরবেই বেড়ে যাচ্ছে। বিশ্বাস, ভরসা, আস্থা আরও পাকা হচ্ছে। নয়ন বাবার গলা শুনে ছুটে আসে। বাবা, ইমন, আকিব, ঝিনুক, বাবলু, জাহিদ সবাই এসেছে। নয়ন বাবাকে দেখে ছুটে এসে বাবার বুকে পড়ে। খুশিতে দিশেহারা হয়ে গেছে সে। বাবা আজ প্রথম তার শ্বশুরবাড়িতে এসেছে। তাও আবার এই সকাল সকাল। নয়নকে সুস্থ দেখে বাবার দেহে প্রাণ ফিরে এলো। মা কেমন আছিস তুই? নয়নের কপালের ব্যান্ডেজ চোখে পড়ে উনার। রাগে দাঁতে দাঁত চাপেন। নক্ষত্র তার কথা রাখতে পারেনি। উনার মেয়ের খেলার নক্ষত্র রাখতে পারেনি। তাই নয়নের এই অবস্থা হয়েছে। তুই ঠিক আছিস মা? আমি ঠিক আছি বাবা। আমার আবার কি হবে? নয়ন বুঝতে পারে না বাবা এসব কি বলছে। কাল রাতের কথা বাবা কি জেনে গেছে? নক্ষত্র বাবাকে জানিয়ে দিয়েছে? আজব লোক তো। এই কথা বাবাকে বলতে গেল কেন আবার? আমার কিছু হয়নি বাবা। ইমন নয়নকে ধমক দিয়ে থামিয়ে দিল। মুখের উপর মিথ্যা বলছিস কেন? আমাদের কি চোখ নেই? তোর কপালের ব্যান্ডেজ দেখতে পাইনি আমরা? কানা নাকি আমরা? ঝিনুক নয়নের কাছে এগিয়ে এলো। কিভাবে হয়েছে এসব? নক্ষত্র তোকে একা বাড়িতে রেখে বাইরে খেতে গিয়েছিল। খাওয়াটা ওর জন্য এত জরুরি যে ঘরে বউকে ফেলে রেখে সে পেটের দায় চলে গেল। কেন রে নয়ন তোদের বাড়িতে রান্না হয় না? ঝিনুক নক্ষত্রর উপর প্রচণ্ড রেখে আছে। নক্ষত্রর এরকম কাণ্ডজ্ঞানহীন কাজ মেনে নিতে পারছে না সে। সকালে এই কথাটা শুনেই সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। অন্ধকারে নয়ন কতটা ভয় পায় তা কারো অজানা নয়। সবাই জানে নয়ন কেন ভয় পায়। এতক্ষণে নক্ষত্র ও শ্বশুরকে দেখে বেরিয়ে এসেছে। বাবাকে সালাম দিয়ে বলল, আপনারা আসবেন আমাকে আগে জানাননি কেন বাবা? চেহারার ভাব কঠিন করে নয়নের বাবা নক্ষত্রর মুখের দিকে তাকিয়ে রইল। নক্ষত্র রাতের ব্যাপারটা কাউকে জানায়নি। ওরা জেনে গেছে নক্ষত্র আন্দাজ করতে পারল না। বসুন বাবা। তারা সবাইকে ঘরে নিয়ে যাও। ইমন রাগ সামলে রাখতে পারল না। তোমার বাড়িতে বসতে আসিনি আমরা। আমার বোনের কিছু হলে আমি তোমাকে ছেড়ে দিতাম না নক্ষত্র। দরকার পড়লে তোমাকে খুন করে আমি জেলে যেতাম। নয়নের বাবা ধমক দিয়ে উঠলেন। আহ! এসব কথা কেন হচ্ছে? আকিব তাচ্ছিল্যের চোখে নক্ষত্রের দিকে তাকালো। আমি আগেই জানতাম, এমন কিছু হবেই। ও কখনো আমাদের নয়নের যোগ্যই ছিল না। নয়নকে দেখে রাখতে পারবে না ও। নক্ষত্র হতভম্ব। সে এখনো বুঝতে পারছে না। তার শ্বশুর, শালারা এত রেগে আছে কেন? কি করেছে সে? ঝিনুকের কথায় নক্ষত্রর ডাউট ক্লিয়ার হলো। কাল রাতের কথা জেনে গেছে ওরা। কিন্তু ওদের জানালো কে? সে তো জানায়নি। তারা জানানোর প্রশ্নই আসে না। তাহলে অন্য কে জানালো? তুমি নয়নকে একা বাড়িতে রেখে কিভাবে মা বন্ধুকে নিয়ে বাইরে যাও নক্ষত্র? নয়ন বাড়িতে একা ছিল। এর থেকে বড় কিছু তো ঘটতে পারত। চোর ডাকাত এসে একা বাড়িতে নয়নকে মেরে ফেলে রেখে যেতে পারত। তুমি এতটা দায়িত্বহীন কিভাবে হলে? নক্ষত্রর কাছে বলার মতো কিছু নেই। অন্যায় তারই। নয়নও চুপ করে আছে। নক্ষত্রর মুখের দিকে তাকিয়ে তার নিজেরই খারাপ লাগছে। নয়নের বাবা নক্ষত্রর সাথে একটা কথাও বলল না। সে শুধু নয়নকে বলল, চল মা। এই বাড়িতে তোর থাকতে হবে না। যেখানে তোর খেয়াল রাখার মানুষ নেই সেখানে আমি তোকে থাকতে দিব না। আমাদের সাথে চল তুই। নয়ন একবার বাবার মুখের দিকে দেখল। একবার নক্ষত্রর অসহায় চোখে তার চোখ পড়ল।
বাবার মুখের দিকে চেয়ে নয়ন খুব নরম গলায় বলল, আমি যাব না বাবা। এখানে আমার খেয়াল রাখার মানুষ আছে। সবাই নয়নের কথায় স্তম্ভিত। নয়ন বাড়ি যেতে না করবে এমনটা হয়তো তার বাবাও ভাবেনি। অবিশ্বাস্য চোখে নক্ষত্রর মুখের দিকে তাকালেন উনি। উনার মেয়েকে এই ছেলে অনেকটাই পাল্টে দিয়েছে। নয়ন তার বাবাকে ফিরিয়ে দিচ্ছে এই ছেলেটার জন্য। বাবার কি রাগ হওয়া উচিত? কিন্তু মনে মনে খুশি হলেন তিনি। নয়ন বাবার হাত ধরে বিনীত গলায় বলল, তুমি রাগ করো না বাবা। আমি এখানে ভালো আছি। তুমি আমার জন্য চিন্তা করো না। নক্ষত্র বাকি সবার মতো অবাক হয়েছে। আসলে সে একটু বেশিই অবাক হয়েছে। যে মেয়ে বিয়ের পরের দিন তাকে রেখে ভাইদের সাথে চলে গিয়েছিল, আজ সে বাবাকে ফিরিয়ে দিচ্ছে। বলছে যাবে না। নক্ষত্র কি কানে ভুল শুনছে? নয়নতারা সত্যিই যেতে চাইছে না। তার কাছে থাকতে চাইছে। নয়নের বাবা যাবার আগে নক্ষত্রকে একটা কথাই বলে গেল, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি আমি। পরের বার এমন কিছু ঘটলে আমার মেয়ে যেতে না চাইলেও ওকে জোর করে নিয়ে যাব। সেদিন তুমিও আটকাতে পারবে না আমাকে। ওরা চলে গেলে নক্ষত্র নয়নের দিকে তাকালো। নয়ন মিষ্টি করে হেসে চলে গেল। বোকা হয়ে দাঁড়িয়ে রইল নক্ষত্র। তার কাছে সবকিছু অবাস্তব। স্বপ্ন স্বপ্ন লাগছে। নিজেকে একটা চিমটি কাটল সে। ব্যথা পেল অনেক। এসব তাহলে আমার স্বপ্ন না। নয়ন ঘরে চলে যাবার পর নক্ষত্র ভাবতে লাগলো তার শ্বশুরের কানে কাল রাতের কথা তুলেছে কে? এই বাড়ি থেকে কেউ না জানালে ওদের জানার কথা না। নয়ন জানায়নি এটা শিওর। তাহলে বলেছে কে? আজ যদি নয়ন বাবার সাথে চলে যেত তাহলে কি নয়নকে সে আটকাতে পারত? পারত না। কিন্তু নক্ষত্রর এটা ভেবে ভালো লাগছে নয়ন বাবার সাথে যায়নি। তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। নয়ন কি আমাকে ভালোবাসে? ভালো না বাসলে আজ বাবার সাথে গেল না কেন? ওর না যাওয়ার কারণ আর কি থাকতে পারে? নয়নদের বাড়ির মানুষ চলে গেলে রামিসা এসে নক্ষত্রর পাশে দাঁড়ালো। কারা এসেছিল নক্ষত্র? নক্ষত্র রামিসার দিকে ফিরল। কাল রাতের জন্য অনেকটা রামিসাই দায়ী। সে নিজেও দায়ী। রামিসার কথা শোনাই উচিত হয়নি তার। তার আগে নয়নের কথা ভাবার উচিত ছিল। নয়ন তার বউ। নয়নের থেকে বেশি ইম্পর্ট্যান্ট তার কাছে আর কেউ হওয়া উচিত না। আমার শ্বশুরবাড়ির লোক। ওহ, কেন এসেছিল ওরা? আর চলে গেল কেন? তারাকে দেখতে এসেছিল। কেউ কাল রাতের ব্যাপারটা ওনাদের জানিয়েছে। নয়নকে নিতে এসেছিল নাকি? নয়ন কি যায়নি? নক্ষত্র রামিসার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। রামিসা কথা অন্যভাবে ঘুরিয়ে বলল, এরকম সিচুয়েশনে মেয়ের ফ্যামিলি জামাইকেই দোষারোপ করবে। কিন্তু তোমার তো কোন ফল্ট নেই নক্ষত্র। নক্ষত্র অন্য কথা ভাবছে। রামিসা সাবধানে জিজ্ঞেস করল, কি ভাবছো নক্ষত্র? ভাবছি কাল রাতের কথা আমার শ্বশুরবাড়িতে কে জানিয়েছে। আমি ওদের কিছু বলিনি। তারাও না। তবুও ওরা খবর পেয়ে গেল। সকাল হবার আগেই নয়নকে দেখতে চলে এসেছে। অবশ্য ওকে নিতে এসেছিল। নয়ন যায়নি বলেই নিতে পারেনি। ওদের বলল কে? রামিসা বিড়বিড় করল, নয়নতারা যায়নি। নয়ন ঘরে এসে ভাবতে লাগলো, আজ সে বাবার সাথে চলে গেলে রামিসা ডাইনিটা ফাঁকা বাড়িতে নক্ষত্রকে একা পেয়ে কি নাকি করত আল্লাহ জানে। তার শাশুড়িও তো তেমন নাচুনি। ছেলের বউকে দেখতে পারে না। ওই মেয়েকে কোলে তুলে নাচে। আর তার বরটাও বন্ধু বলতে অন্ধ। বন্ধুর মনে শয়তানি আছে কিনা তাকে জানে। না বাবা না। ওই রামিসার সাথে উনাকে একা ছেড়ে আমি কোথাও যাব না। আমার বর। আমাকেই তো দেখে রাখতে হবে। নইলে কবে কোন মেয়ে উনাকে চুরি করে নিয়ে যাবে। আমার কপাল পুড়বে তখন। এমনটা আমি কখনো হতে দেব না। উনি আমার বর। সারা জীবন আমার কাছেই থাকবেন। নক্ষত্র ঘরে আসে। নয়নকে স্বাভাবিক দেখে সে কিছু বলতে চায়। কিন্তু কিভাবে বলবে ভেবে পায় না। তাকে কিছু বলতে হলো না। নয়নই আগে বলল, আপনি রাতের কথাটা বাবাকে জানাতে গেলেন কেন? বাবা আমার জন্য কত চিন্তা করবে জানেন? নক্ষত্র অবাক হয়ে বিস্মিত গলায় বলল, আমি কিছু জানাইনি। আমি আরো ভাবছিলাম তুমি হয়তো। আমি জানাবো। পাগল নাকি আমি? আপনি না জানালে কে জানিয়েছে? আমি কখন জানাতাম বলুন তো? নক্ষত্র গভীর ভাবনায় পড়ে গেল। হচ্ছেটা কি এসব? আপাতত সে এখন এই ভাবনা থেকে বেরিয়ে এলো। আমতা আমতা করে বলল,
তুমি তোমার বাবার সাথে যেতে মানা করে দিলে কেন? আমি চলে গেলে আপনার ভালো লাগতো? সে কথা বলেছি আমি? তাহলে জিজ্ঞেস করছেন যে? নয়নকে এভাবে কথার পিঠে কথা বলতে নক্ষত্র কখনো দেখেনি। নয়নের আচরণ রহস্য লাগছে তার কাছে। বিড়বিড় করে সে বলল, মেয়েটার মনে কি চলছে জানতে পারলে ভালো হতো। কিছু বলছেন? না। নক্ষত্র দোটানায় আছে। নয়নের মনের কথা না জানা অবধি সাহস করে নিজের মনের কথাও বলে ফেলতে পারছে না। এদিকে রামিসার প্ল্যান ফেল হয়েছে। যা চেয়েছিল সে তেমন হয়নি। নয়নের বাড়ির লোক এসেছিল ঠিকই, কিন্তু মেয়েকে নিয়ে যায়নি। নয়নও চালাক মেয়ে। কালকের অত বড় ঘটনার পরও রাগ করে নক্ষত্রকে ছেড়ে চলে যায়নি। কি চায় মেয়েটা? নক্ষত্র টাকা পয়সা দেখে গলে গেছে নাকি? রামিসা ছটফট করছে। যেভাবেই হোক নয়নতারাকে নক্ষত্রর জীবন থেকে বিদায় করে সে নক্ষত্রর বউ হবে। এত প্ল্যান করেও মেয়েটার কিছু করতে পারল না। অন্ধকারে ভয় পায় না ছাই। সব নাটক। নাটক করে নক্ষত্রকে হাতে রাখতে চাচ্ছে। আজ রামিসা সবাইকে নিয়ে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছে। এই কথাটাই নক্ষত্রকে বলতে এসেছে সে। দরজায় নক না করে সোজা নক্ষত্রর ঘরে চলে এসেছে। নক্ষত্র তখন শার্ট পরছিল। রামিসা ঘরে ঢুকেই বলল, আজ কিন্তু তোমাদের না চলবে না। নয়নতারা, তুমি জনকেই যেতে হবে। টিকিট কেটে ফেলেছি আমি। রামিসার এই আচরণে নক্ষত্র বিরক্ত হল। তার বন্ধু এত বছর বিদেশ থেকেও সাধারণ ভদ্রতাটুকু শিখেনি। কারো ঘরে আসার আগে নক করতে হয়। ওরা স্বামী স্ত্রী একা ঘরে আছে। এভাবে নক না করে আসা অভদ্রতা। নয়ন এখন ওয়াশরুমে। তবুও যদি ওদের সম্পর্ক স্বাভাবিক থাকতো আর রামিসা ওদের প্রাইভেট মোমেন্টে চলে আসতো তখন? কিসের টিকিট? কিসের আবার? মুভির। আমরা তিনজন আজ লেট লাইট মুভি দেখে বাড়ি ফিরব। মনে আছে কলেজ লাইফের কথা? তখনই নয়ন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রামিসার গলা শুনেই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে সে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। নয়ন তোয়ালেটাও ভালো করে মাথায় পেঁচিয়ে আসার সময় পেল না। ঘরে এসেই রামিসাকে দেখে ওর শরীর জ্বলে গেল। একটু আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করে কি লাভ হলো? এখন তো শরীরে আগুন জ্বলছে। নক্ষত্রর দিকে চোখ গেল ওর। শার্টের বোতাম খুলে রেখে কাকে দেখাচ্ছে? বোতাম লাগাচ্ছে না কেন? নক্ষত্র হা করে নয়নকে দেখছে। গোসলের পর নয়নকে সদ্য ফোটা তাজা ফুলের মতো লাগছে। ঘোরের মধ্যে চলে যাচ্ছিল নক্ষত্র। নয়নের হাত থেকে তোয়ালে নিয়ে ওর চুল মুছে দিতে ইচ্ছে করছিল। রামিসা নয়নকে দেখে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, এই তো নয়নতারা, যাবে তো তুমি? কোথায়? মুভি দেখতে। আমার ওসব মুভি টুভি পছন্দ না। দেখতে ভালোও লাগে না। রামিসা মনে মনে খুশি হয়ে গেল। যা কাপদ আজও বাড়িতেই থাকুক। সে আর নক্ষত্র যাবে। একা কিছুটা সময় কাটাবে। যাবে না তুমি? না। তাহলে আর কি করার? তুমি না গেলে তো জোর করতে পারবো না। টিকিট যেহেতু কেটে ফেলে হয়েছে তাই আমি আর নক্ষত্রই যাব। নক্ষত্র না করতে যাচ্ছিল। এক ভুল সে দ্বিতীয় বার করবে না। নয়নকে একা রেখে রামিসার সাথে মুভি দেখতে যাওয়ার প্রশ্নই আসে না। নক্ষত্র না বলার আগেই নয়ন বলে উঠল, আমি না গেলে আমার স্বামীও যাবে না। ডিনারে মা, বন্ধুর সাথে গিয়েছিল, আমি অনুমতি দিয়েছি। কিন্তু বউ না গেলেও যে বন্ধুর সাথে লেট লাইট মুভি দেখতে যেতে হবে এতে আমি অনুমতি দেব না। রামিসার গায়ে যেন নয়ন পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। ধক করে চোখ জ্বলে উঠল রামিসার। ঝাঝালো গলায় সে বলল, আমার সাথে মুভি দেখতে যেতে হলে নক্ষত্র তোমার থেকে অনুমতি নিতে হবে? অবশ্যই নিতে হবে। আমি ঘরের বউ। আপনি পরনারী। পরনারীর সাথে যেতে হলে অবশ্যই বউয়ের অনুমতি লাগবে। নক্ষত্র চোখ বড় বড় করে মুখ হা করে ইঁদুর বেড়ালের ঝগড়া দেখছে। সে নিজেই রামিসাকে না করে দিত। নয়নের ঝগড়া করতে হতো না। তবুও নয়ন রামিসার সামনে যেরকম বউয়ের অধিকার দেখাচ্ছে তাতে নক্ষত্রর ভালোই লাগছে। এই প্রথম নয়নের উপর বউ বউ ফিল আসছে। নয়নের কি হয়েছে সে নিজেও জানে না। রামিসাকে জ্বালানোর জন্যই হয়তো সে নক্ষত্রর সামনে এসে দাঁড়ালো। নিজের হাতে শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে আদুরে গলায় বলল, কি গো, আমি না করলেও আপনি যাবেন? আমার কথা শুনবেন না? নক্ষত্র হতভম্ব, হতবুদ্ধি, স্তম্ভিত, পাথর হয়ে নয়নের মুখের দিকে চেয়ে রইল। এই মেয়ের মাথা ঠিক আছে তো?
এর আগে কখনো এভাবে কথা বলেনি তার সাথে। নক্ষত্র রোবটের মতো মাথা দুলাল। দেখলেন তো রামিসা আপু, আমার জামাই আমার কথা না শুনে আপনার সাথে মুভি দেখতে যাবে না। রামিসাও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নয়নকে এতদিন হালকায় নিয়েছিল সে, কিন্তু এই মেয়ে তো তার ভাবনা থেকে কয়েক ধাপ উপরে। শার্টের বোতাম খোলা রেখেছেন কেন? আশেপাশে কত খারাপ চোখ আছে, নজর লাগতে পারে। শুনুন, আমরা যখন একা থাকবো তখন ঘরের দরজা লাগিয়ে রাখতে পারেন না? হুটহাট যে কেউ চলে আসে। এটা আমাদের বেডরুম নাকি হলরুম, কোনটা? নক্ষত্র তার এই জীবনে আজকের মতো অবাক কখনো হয়নি। নয়ন প্রতি মিনিটে তাকে শক দিচ্ছে। এই মেয়ের আরো কত রূপ এখনো নক্ষত্রর অদেখা আছে, তাই শুধু ভাবছে সে। রামিসা অপমানে লাল হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রামিসা যাবার সাথে সাথেই নয়নও নক্ষত্রকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। এতক্ষণ লজ্জা লাগেনি তার, এখন লাগছে। কি কি করেছে সে! আল্লাহ, এসব কিভাবে করতে পারল? নক্ষত্র তাকে কি ভাবছে এখন? নয়নের লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। সে এসব করবে কল্পনাও করেনি কখনো। নয়ন আরও লজ্জা পাওয়ার থেকে বাঁচার জন্য নক্ষত্রর সামনে থেকে চলে আসতে চাচ্ছিল। নক্ষত্র ওর হাত ধরে ফেলে। তারা, কোথায় যাচ্ছ? বাইরে। মা ডাকছেন। আমার মা তোমাকে ডাকবে না। আর ডাকলেও আমিও শুনতে পেতাম। কেউ ডাকেনি। নয়ন কি বলবে ভেবে পাচ্ছে না। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। রামিসার সাথে ওভাবে কথা বলায় নক্ষত্র এখন তাকে বকবে নাকি? খুব তো বড় মুখ করে বলে দিয়েছে, আমার অনুমতি ছাড়া আমার স্বামী কোথাও যাবে না। একটু আগে কি বলছিলে? রামিসার সামনে তোমার স্ত্রী হওয়ার অধিকার নিয়ে বলছিলে। তুমি কি আমাদের বিয়েটা মেনে নিয়েছো তারা? নক্ষত্র নয়নের মনের কথা জানতে চাইছে। কিন্তু নয়ন কেন বলবে? নক্ষত্রর মনের খবর জানে নাকি সে? সে তো কবেই তার বরের মায় পড়ে গেছে। ভালোবেসে ফেলেছে মানুষটাকে। কিন্তু বর মহাশয় আছে অন্য ধান্দা নিয়ে। তাই তো বন্ধুর মুখের উপর কিছু বলতে পারে না। নয়নও ঠিক করল সে বোকার মতো আগেভাগে নিজের মনের কথা বলে দিবে না। এত সহজে কেন ধরা দিবে সে? হাত ছাড়ুন প্লিজ। নয়ন নক্ষত্রের থেকে হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নক্ষত্র বোকার মতো ঠাই দাঁড়িয়ে রইল। এই মেয়ে চাইটা কি? হ্যাঁ, রামিসার সামনে এমন ভাব করছিল যেন ওদের মাঝে সব ঠিকঠাক। অথচ এখন নক্ষত্রর সামনে থেকে এমনভাবে চলে গেল যেন একটু আগের কথার কোন দামই নেই। নক্ষত্র বেচারা স্বামী হয়ে তার বউকে এক ফোঁটাও বুঝতে পারছে না। সত্যিই নারী জাতি বড় রহস্যময়ী। রামিসা সাপের মতো ফুসফুস করতে করতে ঘরে গিয়ে সবকিছু ছুঁড়ে ফেলতে লাগল। নয়নতারার মতো একটা থার্ড ক্লাস মেয়ে তাকে অপমান করেছে। নিউ ইয়র্ক থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর ডিগ্রি নিয়ে এসেছে সে। ওই মেয়ে তার ধারের কাছে ঘেঁষার যোগ্যতা আছে নাকি? না আছে ফ্যামিলি স্ট্যাটাস, আর না আছে শিক্ষা দীক্ষা। শুধু রূপ দিয়ে কতদিন নক্ষত্রকে ভুলিয়ে রাখতে পারবে নয়নতারা? নক্ষত্র ওকে নিয়ে বন্ধুমহলে যেতে পারবে? নয়নতারা আমাকে অপমান করে, আজ তুই যে ভুল করেছিস, তার জন্য তোকে পস্তাতে হবে। আমি তোকে ছেড়ে দেব না। তোর মতো খ্যাতকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। ড্রেসিং টেবিলের উপর থেকে সবকিছু ছুঁড়ে নিচে ফেলে দিল রামিসা। আন্টির সাথে কথা বলতে হবে। ওই মেয়ে বেশি বেড়ে গেছে। নক্ষত্র বউয়ের আঁচল ধরে ঘুরছে। নক্ষত্রকে বোঝাতে হবে ওই নয়নতারা ওর যোগ্য না। নয়নতারাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে না ও। ওর তো আমার মতো একজনকে দরকার। সেদিন সন্ধ্যা বেলায় নক্ষত্র কিছু ফ্রেন্ড এসে উঠল। নক্ষত্র জানত না ওরা আসবে। সবাইকে একসাথে দেখে নক্ষত্র সারপ্রাইজড হয়েছে। সুনীল, ইভানা, দিশা, রৌনক। কলেজ লাইফের বন্ধু ওরা। কলেজ শেষ করার পর এক এক জন্য এক এক দিকে চলে গেছে। কেউ কেউ দেশের বাইরে পড়তে গেছে। কেউ দেশে থাকলেও যোগাযোগ রাখেনি। নক্ষত্র ওদের দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে তোরা তোরা সবাই একসাথে হলি কিভাবে? কেমন আছিস তোরা? সুনীল নক্ষত্রর সবচেয়ে ভালো বন্ধু ছিল। সুনীল এগিয়ে এসে নক্ষত্রকে জড়িয়ে ধরে বলল, শালা, শুনেছি বিয়ে করে ফেলেছিস। আমাদের তো জানালিও না। মানলাম আমাদের আর আগের মতন যোগাযোগ নেই, তাই বলে এভাবে আমাদের পর করে দিলি। একবার ডাকতে পারতি, দেখতি শাসি কি না। ওদের ফ্রেন্ডস সার্কেলে ইভানা ছিল একটু ঘরোয়া টাইপের। তার জীবনের একটাই লক্ষ্য ছিল,
বিয়ে করে একজন আদর্শ স্ত্রী, আদর্শ মা ও আদর্শ বৌমা হবে। সে বসতে বসতে বলল, আগে তোর বউকে ডাক নক্ষত্র। দাওয়াত কেন দিসনি ওসব কথা পরে হবে। আমার বিয়েতে সবাইকে দাওয়াত দিয়েছিলাম, এক তুই বাদে কেউ যায়নি। ওদের তুই বিয়েতে দাওয়াত দিলে যে কেমন আসতো তা আমার জানা আছে। দাওয়াত না পেয়ে এখন তোর সামনে ভাব দেখাচ্ছে। দেখা যেত দাওয়াত পেয়ে না আসার হাজার বাহানা দাঁড় করাতো। দিশা আশেপাশে চোখ ঘুরিয়ে কাউকে খুঁজতে খুঁজতে বলল, শুনেছি রামিসা নাকি তোর এখানে আছে। দেশে ফিরে আমাদের কারো সাথে কন্ট্যাক্ট করেনি, অথচ তোর বাড়িতে এসে খুঁটি গেড়েছে। রৌনক খুশি হয়ে গেল, বলল, সত্যিই রামিসা এখানে আছে নাকি? ইভানা খেকিয়ে উঠল, বেশি লাফিও না তুমি। রামিসা এখনো তোমাকে পাত্তা দিবে না, আগেও তো দিত না। তুই হ্যাংলার মতো ওর পিছু পিছু ঘুরঘুর করতি। ইভানা রামিসাকে তখনও দেখতে পারত না, আজও পারে না। রামিসার মতো অত মডার্ন মেয়ে তার পছন্দ না। সুনীল হো হো করে হাসতে হাসতে বলল, রামিসা সব সময় নক্ষত্রকে লাইন দিত, আর রৌনক দিত রামিসাকে। নক্ষত্র রামিসাকে ইগনোর করত, রামিসা করত রৌনককে। দিশা জাতীয় দল, তার কোন নির্দিষ্ট পক্ষ নেই। যখন যে ঠিক দিশা তার দলে। ওদের মাঝে ছোটখাটো একটা ঝগড়া বাঁধার আগে দিশা সবাইকে থামিয়ে দিল। নক্ষত্র তোর বউকে ডাকবি? বন্ধুরা এসেছে, তাড়াতাড়ি এসে পা ধরে সালাম করতে বল। গুরুজন বলে কথা। নক্ষত্র হেসে নয়নকে ডাকতে গেল। এর মধ্যে রামিসা ঘর থেকে বেরিয়ে এসেছে। রামিসাকে দেখে রৌনক এগিয়ে গেল, গলা জড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, মাই গুডনেস, আমি ভাবতেই পারিনি আজ এখানে এসে তোমাকে দেখতে পাবো। কবে ব্যাক করেছ? তুমি নাকি পলিটিক্স করছো? বাবা, নিউজপেপারে রোজ তোমার ছবি আসছে, সেলিব্রিটি লেভেলে চলে গেছো। রৌনক মাথা চুলকে হাসল। রামিসার ড্রেস দেখে ইভানা মুখ ফিরিয়ে নিল। এমন কাপড় পরার চেয়ে না পরাই ভালো। সবই তো দেখা যাচ্ছে। কি মেয়েরে বাবা, বিদেশ থেকে এসেছিস তাই বলে এরকম ছোট ছোট কাপড় পরতে হবে? নিজে নাকি ফ্যাশন ডিজাইনার, জামা কাপড়ের এই ছিঁড়ি, ছি। তার উপর রৌনকটাও কেমন ওর সাথে ডলাডলি করছে, ছি ছি ছি, লজ্জা। নক্ষত্র নয়নকে নিয়ে এসে দেখে রামিসা সবার সাথে গল্প করছে। নয়ন সবাইকে সালাম দিল। দিশা তো নয়নকে দেখে বলেই ফেলল, নক্ষত্র তোর বউ তো একদম বাচ্চা রে। এই বাচ্চা মেয়েকে কোথায় পেয়েছিস তুই? আর 2-3টা বছর পরই বিয়েটা করতি, ওকে একটু বড় হতে দিতি। সুনীল একগাল হেসে লম্বা করে ভাবি ডাকল, হাই ভাবি, আমি আপনার একমাত্র দেবর। রৌনক প্রতিবাদ করল, তুই একমাত্র দেবর হলে আমি কি ভেসে এসেছি নাকি? ইভানা নয়নের পা থেকে মাথা পর্যন্ত দেখল। হালকা মিষ্টি কালারের সালোয়ার কামিজে মেয়েটাকে সুন্দরী লাগছে। সুতি ওড়নাটা কত সুন্দর করে মাথায় দিয়ে রেখেছে। ইভানা আরেকবার রামিসাকে দেখল, মুখ মুছড়ে চোখ ফিরিয়ে নিয়ে নয়নকে দেখতে লাগল। মনে মনে বলল, নক্ষত্র বড় বাঁচা বেঁচে গেছে। এই রামিসা ওর বউ হলে জীবন ছারখার করে দিত। নক্ষত্রর জন্য এই মেয়েই ঠিক আছে। কাজের লোক নাস্তা নিয়ে এসেছে। নয়ন হাসি মুখে নাস্তা সার্ভ করতে লাগল। দিশারও নয়নকে খারাপ লাগেনি, মেয়েটা মিষ্টি, নক্ষত্রর সাথে মানিয়েছে। ইভানা উঠে এসে বলল, তুমি এসো ভাই, আমার পাশে একটু বসো। তুমি নাকি আমাদের নক্ষত্রর বউ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের লেডি ক্রাশ নক্ষত্র নাকি বিয়ে করে ফেলেছে। তোমার বর যে কত মেয়েদের মন ভেঙেছে। শালা একটা হারামি, আমাদের ছাড়া কোন মেয়েকেই পাত্তা দিত না। ওর হয়ে মেয়েদের সাথে আমাকে ঝগড়া করতে হয়েছে। দিশাও সুর মেলাল, শুধু তুই একা? আমি ঝগড়া করিনি, এই শালার জন্য চুলোচুলিও করেছি। নয়ন আর চোখে একবার নক্ষত্রকে দেখল। নক্ষত্র বন্ধুদের কথা শুনে হাসছে। নয়ন মনে মনে বলল, কত মেয়েদের মন ভেঙেছেন আপনি? হ্যাঁ, আর এত সুন্দর করে হাসেন কেন? আপনার হাসতেই তো মেয়েরা কুপকাত। কথায় কথায় নয়ন কতদূর পড়েছে সেই কথা রৌনক জানতে চাইলে রামিসা নয়নকে বলতে না দিয়ে নিজেই বলে উঠল, নয়নতারা, ও তো মাত্র এইচএসসি দিয়েছে। এইচএসসি পাশও বলা যাবে না, এখনো তো রেজাল্ট বের হয়নি। আমাদের নক্ষত্র বাবাজির বিয়ের এতই তাড়া লেগেছিল, শুধু সুনীলই ইলার কথা জানত।
বাকি কেউ ইলার কথা জানে না। নক্ষত্র যে নয়নকে স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে করেনি এটা ওর অজানা না। কি সব লেখাপড়া নিয়ে পড়ে আছিস তোরা? লেখাপড়া করে আমরা জীবনে কোন চুলটা ফেলেছি? নয়নতারা আমাদের ইভানার মতন হবে। দেখ ইভানাকে, কত সুন্দর করে একা হাতে স্বামী, সংসার এমনকি এক ছেলেকেও সামলাচ্ছে। ওর মতো বউ পেলে আর কি লাগে বল? জামাই বউ দুইটাই চাকরি করলে ওদের সংসার কি ইভানার সংসারের মতো সুন্দর হবে? ইভানা নিজের প্রশংসা শুনে আহ্লাদে আটখানা হয়ে সুনীলের চুল হালকা করে টেনে নিয়ে বলল, তোর জন্য তাহলে আমার মতোই একটা মেয়ে খুঁজব। কি বলিস? তোর বোন টোন থাকলে ভালো হতো রে। আর খুঁজছে হতো না। হুর হারামি, মর তুই। হাসি মজার মাঝে ইভানা নয়নের সাথে কথা বলার জন্য ওকে আড়ালে ডেকে নিয়ে গেল। ওরা সবাই গল্প জুড়ে দিয়েছে, কেউ ওদের খেয়াল করেনি। কি বলবেন আপু? তোমরা দুইটা কি গো নয়ন? একটা কালনাগিনীকে বাড়িতে জায়গা দিয়েছ। কালনাগিনী? তার থেকেও বেশি বিষধর। নক্ষত্র না হয় জন্মগতই গাধা ছিল। তুমিও ওর সাথে পড়ে গাধী হয়ে গেলে নাকি? আমি কিছু বুঝতে পারছি না আপু। কিভাবে বোঝাবো তোমাকে আমি? ওই রামিসা ডাইনি আমাদের সাথে পড়তো। সেই কলেজ থেকে ও নক্ষত্রকে পছন্দ করে। কিন্তু নক্ষত্র বুঝেও না বোঝার ভান করে থাকতো। তুমি কি না ওই মেয়েকেই বাড়িতে থাকতে দিচ্ছ? ওকে তো আমি চিনি নয়ন। ওর পেটে পেটে শয়তানি। এত বছর বিদেশ থাকার পর হঠাৎ রামিসা তোমাদের কাছে এসেছে কেন? তুমি কি মনে করো ও কোন উদ্দেশ্য ছাড়া এসেছে? আমি 1000 টাকা বাজি ধরে বলতে পারি রামিসা নক্ষত্রর জন্যই এসেছে। নয়নের কাছে রামিসাকে ভালো লাগেনি। কিন্তু সে কখনো রামিসাকে এভাবে সন্দেহ করেনি। আর নক্ষত্রর আচরণে নয়ন তো কিছু বুঝতেই পারেনি। বন্ধুই মনে হয়েছে ওদের দুজনকে। কিন্তু আজ তো নয়ন অন্য কথা শুনছে। তাই তো রামিসা নক্ষত্রর উপর এত অধিকার ফলাতে চায়। যত জলদি পারো ওই কুটনিটাকে বাড়ি থেকে তাড়াও। নক্ষত্রকে বললে ও পাত্তা দিবে না। যার মন যেমন সে সবাইকে তেমনই ভাবে। আমাদের নক্ষত্রটা সহজ সরল ছেলে। তাই বলে বাকি মানুষদের মনে যে প্যাচ থাকবে না এমনটা তো হয় না। নয়ন ভাবনায় পড়ে গেল। এবার রামিসার উদ্দেশ্য তার কাছে স্পষ্ট। ইভানা আপু আজ না এলে নয়ন তো এসব কোনোদিনও বুঝতে পারত না। নয়নের মাথা চক্কর দিচ্ছে। এই রামিসার মনে মনে এত শয়তানি। কি হয়েছে? ইভানা তোমাকে আড়ালে নিয়ে কি বলল? পেছনে থেকে নক্ষত্র নয়নের কানের কাছে এসে কথাগুলো বললে নয়ন ভয় পেয়ে লাফিয়ে উঠে। নক্ষত্র কখন সবাইকে ছেড়ে তার কাছে এসেছে খেয়াল করেনি নয়ন। কিছু বলেনি। কিছু বলেনি তাহলে তোমার মুখের রং উড়ে গেছে কেন? আমার বন্ধুগুলো একটু পাগল বুঝলে। ওরা তোমাকে কিছু বললে তুমি প্লিজ মাইন্ড করো না তারা। ইভানাটা বড় পাগল। পাগল দলের সর্দারনী ও। ও তোমাকে কি বলেছে? নয়ন হেসে ফেলল। নক্ষত্র এত ভয়ে ভয়ে কথা বলছে কেন? ওর বন্ধুরা নয়নকে কিছু বললেও তার জন্য নয়ন নক্ষত্রর উপর রাগ করত না। ইভানা আপু সবার থেকে ভালো। উনাকে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। উনি একদম ঝিনু কাপুর মতন। ঝিনু কাপুর মতোই আমাকে ছোট বোন ভেবে কিছু কথা বলেছে। কিন্তু ওসব কথা আপনাকে বলা যাবে না। যা বাবা। আমার বন্ধুগুলাও তোমাকে পেয়ে দল পাল্টে ফেলল। আমাকে পর করে আমার জায়গা তোমাকে দিয়ে ফেলেছে। রাতে ডিনার করে ওরা সবাই চলে গেল। যাবার আগে ইভানা নয়নকে চোখ টিপে ইশারায় রামিসাকে বাড়ি থেকে তাড়ানোর কথাটা মনে করিয়ে দিয়ে গেল। একটু সময়ই ইভানাকে নয়ন বড় বোনের জায়গা দিয়ে ফেলেছে। নয়ন ইভানার হাত ধরে অনুরোধ করার মতো করে বলল, আবার আসবেন তো আপু? আসবো না মানে? আজ তো থেকেই যেতাম তোমার সাথে। ছেলেটাকে মায়ের কাছে রেখে এসেছি বলে চলে যেতে হচ্ছে। ও অনেক ছোট তো আমাকে ছাড়া থাকতে পারবে না। ওকে নিয়ে সময় করে আরেকদিন আসবেন আপু। আমি তো ওকে দেখিনি। আসবো গো আসবো। আমার ছেলেও তো নক্ষত্র মামার বউকে দেখবে। তার এত কিউট একটা মামি আছে ছেলে তো জানেই না। দিশা নক্ষত্রর কানে কানে বলল, তোর বউটা এত কিউট কেন রে নক্ষত্র? কেমন বাচ্চা বাচ্চা চেহারা। দেখলেই গাল টেনে আদর করে দিতে ইচ্ছে করে। আমি মেয়ে হয়েই ওকে কোলে তুলে নিতে ইচ্ছে করছে। তুই শালা ওর বর কোলে নিবি, চুমু খাবি আরো কত কি। নক্ষত্র দিশার মুখ চেপে ধরল। শালি লুচ্চি, চুপ কর। কেন রে লজ্জা লাগছে নাকি তোর? কিভাবে ঠিক আছিস রে তুই নক্ষত্র? আল্লাহ জানে।
সুনীল নক্ষত্রকে শেষবার জড়িয়ে ধরে বিদায় জানানোর সময় বলল, ইলা টিলারে ভুলে যা ভাই। ভাবি আমাদের হাজারে একটা পেয়েছিস। যত তাড়াতাড়ি পারিস একটার বাপ হয়ে যা। প্রতিশোধ আজাইরা চিন্তা। ইলা ভেগেছে বলেই নয়নতারাকে পেয়েছিস তুই। না ভাগলে ও তোর শালি হতো। আমাদের কপাল পুরালি তুই শালা। তোর অত সুন্দর শালি আছে জানলে আমি 3 বিয়ের পরেও আরেকটা বিয়ে করতাম। নক্ষত্র সুনীলের পেটে কনুই দিয়ে গুতা মারল। ওরা চলে গেলে নয়ন ঘরে চলে এলো। নক্ষত্রও পেছনে পেছনে এসেছে। নয়ন ওর বন্ধুদের সাথে এত ভালো ব্যবহার করেছে যে বন্ধুগুলো ভাবি বলতে পাগল হয়ে গেছে। নক্ষত্র আজ সত্যিই অনুভব করল নয়নই তার জন্য পারফেক্ট। ইলা পালিয়ে না গেলে নয়নকে পেত না সে। প্রতিশোধের কথা ভুলে গিয়ে ইলাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। নক্ষত্র অনেক সাহস করে একটা কাজ করে ফেলল। নয়নকে পেছনে থেকে জড়িয়ে ধরল। নয়ন তাকে থাপ্পড় মারলেও আজ থাপ্পড় খেয়ে নিবে। তবুও আজ ওদের মাঝে আর কোন দূরত্ব রাখবে না। নয়ন এখন রামিসার সত্যি জানে। ইভানা আপু তাকে সব জানিয়ে গেছে। নয়ন শুধু এটাই ভাবছে নক্ষত্রকে কিভাবে রামিসার আসল রূপ দেখাতে। রামিসা নক্ষত্রর ছোটবেলার বন্ধু। নয়ন যদি বলে রামিসা আমাদের ঘর ভাঙতে এসেছে, আমাদের আলাদা করতে এসেছে, তাহলে কি নক্ষত্র তার কথা বিশ্বাস করবে? নক্ষত্র হয়তো রামিসার উদ্দেশ্য কিছুই জানে না। নয়নতারা, একটা কথা জিজ্ঞেস করব? রামিসা সারারাত ভেবেছে। অনেক ভাবার পর নয়নের সবচেয়ে দুর্বল জায়গাটা সে খুঁজে পেয়েছে। নয়ন রামিসাকে সহ্য করতে পারছে না। তবুও বলল, করুন। শুনেছি নক্ষত্র নাকি তোমার বড় বোন ইলাকে ভালোবাসত। ওদের বিয়ে হতে যাচ্ছিল। নক্ষত্র ইলা আপুকে ভালোবাসত। নয়ন রামিসার চোখের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থাকলো নয়ন। রামিসা মিথ্যা বলছে। আপু আর উনার বিয়ে তো ওদের পরিবার ঠিক করেছিল। ইলা আপু যদি উনাকে ভালোই বাসবে তাহলে বিয়ের দিন পালিয়ে গেল কেন? ভালোবাসার মানুষকে বিয়ে না করে পালিয়ে যাওয়ার কোন কারণ নেই। আর নক্ষত্রও যদি ইলাকে ভালোবেসে বিয়ে করতে চাইতো, তাহলে ইলা পালিয়ে গেছে শুনে সে নয়নকে বিয়ে করার জেদ করত না। আর তার পরিবার এসব জেনে কোনোদিনও নক্ষত্রর সাথে ওর বিয়ে দিতে চাইতো না। রামিসা মিথ্যাই বলছে। ওর আর নক্ষত্রর সম্পর্ক খারাপ করার জন্য এসব করছে। নয়ন খুব সহজ ও শান্ত গলায় বলল, রামিসা আপু, আমি আপনার আসল উদ্দেশ্য জানি। আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসেননি। আপনি এসেছেন আমার আর আমার স্বামীর সম্পর্ক খারাপ করতে। সেজন্য আপনি অনেক কিছু করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি। রামিসা স্তব্ধ হয়ে গেল। নয়নতারা তার উদ্দেশ্য ধরে ফেলেছে। নক্ষত্রকে বলে দিয়েছে, আমি জানি আপনি যা বলছেন সব মিথ্যা। আপনি যা কিছুই বলুন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করব না। ইলা আপুর সাথে ওনার বিয়ে হতে যাচ্ছিল এটা সত্যি। কিন্তু উনি ইলা আপুকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে কখনো ভালোবাসার মানুষটার ছোট বোনকে বিয়ে করতে পারত না। রামিসা নয়নের কথা শুনে শব্দ করে হাসতে লাগল। নয়ন ওকে হাসতে দেখে বিরক্ত হচ্ছে। গাধা মেয়ে। আরে বোকা, কোন যুগে বাস করছো তুমি? হ্যাঁ, চোখের সামনে থাকা সত্য দেখতে পারছো না? নক্ষত্র তোমার বোন ইলাকেই ভালোবাসত। ইলা পালিয়ে যাবার পর রাগে জেদে প্রতিশোধ নেওয়ার জন্য নক্ষত্র তোমাকে বিয়ে করেছে। নয়নের কান্না পাচ্ছে। সে জানে কথাগুলো মিথ্যে। তবুও রামিসার মুখে এসব কথা শুনতে ভালো লাগছে না। যে মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে, যাকে মন থেকে স্বামী স্বীকার করে নিয়েছে, যাকে নিজের সব দিয়ে বসে আছে, সে নাকি তার বোনকে ভালোবাসে। তাকে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। কখনো তাকে ভালোবাসার চোখে দেখেনি। কান্না চেপে রেখে নয়ন জোর গলায় রামিসার কথার প্রতিবাদ করতে চাইল। কিন্তু গলায় জোর পেল না সে। নয়নের হাত পা কেমন ঝিমঝিম করছে। এটা সত্যি হলে এই সংসারে, নক্ষত্রের জীবনে তার কোন অস্তিত্ব থাকবে না। আপনি কেন এসব করছেন রামিসা আপু? কেন মিথ্যা বলছেন? আমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে আপনি কি পাবেন? আমি চলে গেলেও কি উনি আপনাকে বিয়ে করবে? উনি আপনাকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। কেন আপনাদের এই সুন্দর সম্পর্ক নষ্ট করতে চাইছেন? রামিসা হাসতে হাসতে নয়নের চোখ বেয়ে পড়া এক ফোঁটা পানি মুছে দিল। তুমি কাঁদছো নয়নতারা? তার মানে তুমি আমার কথা বিশ্বাস করেছ? বিশ্বাস করো নয়নতারা, আমার এখন বলা একটা কথাও মিথ্যে বলিনি। নক্ষত্র সত্যিই তোমার বোন ইলাকেই ভালোবাসত।
এখনো হয়তো বাসে। তুমি তো এখনো অনেক ছোট, তাই হয়তো বুঝতে পারোনি। বা পারছো না? আচ্ছা, আমার কথা মানতে পারছো না তো তুমি? তাহলে নক্ষত্রকেই জিজ্ঞেস করে দেখো না ও কি বলে। নয়ন অবশ পায়ে ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, রামিসার কথা তার বিশ্বাস করা উচিত? সত্যিই কি ইলা আপু আর ওনার মাঝে কিছু ছিল? নয়ন আর ভাবতে পারে না। চোখ ভরে পানি আসে তার। কাল রাতের কথা মনে পড়ে পুলকিত হয় সে। নক্ষত্র তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে অনেক কথাই বলেছিল। তার মধ্যে থেকে নয়নের যে কথাগুলো এখন সবচেয়ে বেশি মনে পড়ছে তা হলো, আমি তোমাকে ভালোবাসি নয়নতারা। জানি না তুমি আমাকে ভালোবাসো কি না। আমি তোমার কাছে একটা সুযোগ চাই। আমাদের সম্পর্কটাকে ঠিক করতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দিবে? আমার ভালোবাসায় তোমাকে রাঙিয়ে দেওয়ার একটা সুযোগ দিবে? প্লিজ তারা। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার সাথেই বাকিটা জীবন কাটাতে চাই আমি। তোমাকে ছাড়া থাকা এখন আমার পক্ষে অসম্ভব। তুমি চাইলেও আমি তোমাকে যেতে দিতে পারবো না। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো। নয়ন মুখ চেপে ধরে কেঁদে ফেলে। নক্ষত্রর বলা কথাগুলো কি তাহলে মিথ্যা ছিল? সে যদি ইলাকে ভালোবেসে থাকে তাহলে নয়নকে এই কথাগুলো কিভাবে বলল? একসাথে কি কখনো জন মানুষকে ভালোবাসা যায়? নয়ন ঘরে আসে। দরজার সামনে দাঁড়িয়ে থেকে নক্ষত্রকে দেখে। নক্ষত্র এখনো ঘুমিয়ে আছে। নয়ন এই মানুষটার উপর থেকে চোখ সরাতে পারে না। নক্ষত্রর প্রতি ওর এতটা মায়া কিভাবে তৈরি হলো? কবে, কখন তৈরি হলো? নক্ষত্রর একপাশে বিছানায় বসে থাকে নয়ন। তার মাথা কাজ করছে না। অনেকক্ষণ পর নক্ষত্রর ঘুম ভাঙে। চোখ খুলেই সে নয়নকে দেখে। ওকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে হাত ধরে নয়নকে কাছে টেনে নেয়। নয়ন আর্স থাকে। নক্ষত্র নয়নের কাঁধে থুতনি রেখে হাতে পেছনে থেকে ওকে জড়িয়ে রাখে। কানে কানে বলে, গুড মর্নিং বউ। কালকের রাতটাকে আমার জীবনের শ্রেষ্ঠ রাত বানিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কখন ঘুম ভেঙেছে? নয়ন কথা বলে না। তার কি করা উচিত বা কি বলা উচিত বুঝতে পারছে না সে। রামিসার কথাগুলো মনে মনে খোঁচাচ্ছে। আবার নক্ষত্রকে অবিশ্বাসও করতে পারছে না। নয়ন কি নক্ষত্রকে জিজ্ঞেস করবে, ইলা আপুর সাথে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছিল? নাকি ওরা জনকে ভালোবাসত? আচ্ছা, নক্ষত্র যদি স্বীকার করে নেয় সে ইলাকে ভালোবাসত তাহলে কি করবে নয়ন? নক্ষত্র কেন তাকে এই কথা জানায়নি, তার জন্য রাগ করবে? ঝগড়া করবে? এবারই ছেড়ে চলে যাবে? নক্ষত্র যদি সত্যিই ইলাকে ভালোবেসে তাকে প্রতিশোধের জন্য বিয়ে করে তাহলে তো নক্ষত্র তাকে ঠকিয়েছে। ধোঁকা দিয়েছে নক্ষত্র তাকে। নয়নকে একরকম চুপ থাকতে দেখে নক্ষত্র ওকে নিজের দিকে ফেরালো। কি হয়েছে তারা? কিছু না। নক্ষত্র হেসে নয়নকে আরো শক্ত করে ধরল। মুখ বাড়িয়ে নয়নের ঠোঁটে চুমু খেতে গেলে নয়ন সরে গেল। নক্ষত্রর হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ নয়নের চরিত্রের এই পরিবর্তনে নক্ষত্র ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বিস্মিত চোখে হা করে নয়নকে দেখল। কিছুই বুঝতে পারল না সে। কাল রাত পর্যন্ত তো মেয়েটা ঠিকই ছিল। সকালে উঠে কি হয়েছে? রাতে যখন নক্ষত্র ওকে জড়িয়ে ধরেছিল তখন ভেবেছিল সাথে সাথে একটা চড় খাবে। কিন্তু নয়ন চড় মারেনি। কাল ওদের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পর আজ তাহলে চুমু খেতে দিচ্ছে না কেন? মাঝে মাঝে কি হয় এই মেয়ের? নক্ষত্র থতমত মুখে বিছানা ছেড়ে উঠে পড়ে নয়নের সামনে এসে দাঁড়ায়। নক্ষত্র নয়নকে দেখলেও নয়নের দৃষ্টি অন্যদিকে। নক্ষত্র নয়নের হাত ধরে আলতো করে ওকে কাছে টেনে আনে। গভীর যত্নে জানতে চায়, কি হয়েছে তারা? আমাকে বলো। আমার থেকে লুকানোর মতো তোমার কোনো কথা নেই। আমরা জনের সব জানব। মুখে বলা কথাগুলো আর না বলা কথাগুলোও বোঝার চেষ্টা করব। আমি তোমাকে বুঝতে চাই। তোমার যদি কোন সমস্যা থাকে সেটা আমাকে বলো। আমি তোমার সব সমস্যা, সব কষ্ট সবকিছু দূর করে দেওয়ার চেষ্টা করব। নয়ন আর নিজেকে ঠিক রাখতে পারে না। হু হু করে কান্নায় ভেঙে পড়ে সে। নয়নকে কাঁদতে দেখে নক্ষত্র অস্থির হয়ে যায়। কি হলো নয়নের বুঝতে পারে না সে। কে নয়নকে কি বলেছে? কোন জিনিসটা নয়নকে কষ্ট দিচ্ছে? কাঁদছে কেন নয়ন? নয়ন কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নক্ষত্র অস্থির হয়ে ওর পাশে বসে ওর চোখের পানি মুছে দেয়। বিচলিত গলায় বারবার জানতে চায়, এই তারা,
কাঁদছো কেন তুমি? কি হয়েছে আমাকে বলবে তো? মা তোমাকে কিছু বলেছে? তারা প্লিজ এভাবে কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়, কেন বুঝো না তুমি? বলো না প্লিজ। কি হয়েছে বলো? নয়ন ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে হাতে নক্ষত্রকে জড়িয়ে ধরে। ওর বুকে মুখ রেখে কেঁদে কেঁদেই বলে, আমাকে ছেড়ে কোনোদিনও যাবেন না আপনি। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে কখনো ঠকাবেন না। ধোঁকা দিবেন না কখনো। আমি সব সহ্য করতে পারবো। কিন্তু আপনার থেকে ধোঁকা সহ্য করতে পারবো না। আমি যেদিন জানবো আপনি আমাকে ঠকিয়েছেন সেদিনই মরে যাব আমি। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। সারা জীবন আপনাকে পাশে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ভালোবেসে মরতে চাই। আপনি আমার বিশ্বাস ভাঙবেন না। নয়নের কথাগুলো শুনে নক্ষত্র বরফের মতো জমে গেল। পাথর হয়ে বসে রইল সে। আজ তার ভয় হচ্ছে। নয়নকে হারানোর ভয়। এই মেয়ে তার থেকে ধোঁকা সহ্য করতে পারবে না। নয়নকে আগেই সব জানিয়ে দেওয়া উচিত ছিল ওর। ওর আর ইলার কথা জানতে পারলে এখন নয়ন কোনোভাবেই মেনে নিতে পারবে না। নক্ষত্র ভাবছে আজ হঠাৎ এসব কথা বলছে কেন নয়ন? তাকে ঠকানোর কথা, ধোঁকা দেওয়ার কথা কেন বলছে? তবে কি নয়ন কোনোভাবে জেনে গেছে? না, না। কে জানাবে ওকে? ইলার সাথে ওর সম্পর্ক ছিল এটা ঝিনুক, আকিব ছাড়া নয়নদের বাড়ির আর কেউ জানে না। ঝিনুক নয়নকে কিছু জানাবে না। আকিব নয়নকে সব বলে দিয়েছে? নাকি দূরে কোথাও বসে ইলা তার সুখ সহ্য করতে না পেরে এসব শয়তানি করছে? ভাবতে পারছে না নক্ষত্র। বড় ভুল হয়ে গেছে। তারই নয়নকে আরো আগেই বলে দেওয়া উচিত ছিল। নক্ষত্র ভয় পেয়ে যায়। নয়নকে কিছুই জানাতে পারে না সে। নয়ন বলেছে তার থেকে ধোঁকা সহ্য করতে পারবে না। নক্ষত্র ওকে ঠাকলে নয়ন মরে যাবে। নক্ষত্র ভয় পাচ্ছে নয়ন তার আর ইলার সম্পর্কের ব্যাপারে জেনে ওকে ভুল বুঝবে। এই কথা আগে না জানানোর জন্য তাকে ছেড়ে চলে যাবে। এসব ভেবেই নক্ষত্র নয়নকে সত্য জানায় না। ওর থেকে নজর লুকিয়ে রাখে। রামিসা এদিকে আগুনে ঘি ঢালার কাজ চালিয়ে যেতে থাকে। নয়নকে একা পেয়েই সে জিজ্ঞেস করে, কি, নক্ষত্রকে জিজ্ঞেস করেছিলে? ও বলেছে? অবশ্য বললেও সত্যি বলেছে কিনা তা তুমি জানবে কিভাবে? নিজের মনের সাথে যুদ্ধ করে নয়ন ক্লান্ত। তার উপর আবার রামিসা তার পিছু ছাড়ছে না। এই কথা সত্যি হয়ে যাবার ভয় নয়ন নক্ষত্রকে কিছুই জিজ্ঞেস করেনি। কিন্তু রামিসা তাকে এসব কথা ভুলে থাকতে দিচ্ছে না। তুমি কি সত্য জানতে চাও না নয়নতারা? আমি বলেছি তো, আমার কথা বিশ্বাস না হলে তুমি নক্ষত্রকে জিজ্ঞেস করো। আমার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। আল্লাহর ওয়াস্তে আমাদের পিছু ছাড়ুন আপনি। আমি কোন সত্য জানতে চাই না। মিথ্যা নিয়েই আমি ভালো আছি। আপনি আমাকে আর জ্বালাবেন না রামিসা আপু। আমি পাগল হয়ে যাচ্ছি। রামিসা হাসে। তার তীর সঠিক জায়গায় গিয়ে লেগেছে। তুমি বড্ড ভীতু নয়নতারা। বড় অবলা তুমি। তোমার অসহায়ত্ব দেখে আমার তোমার জন্য মাই হচ্ছে। একজন মানুষ তোমাকে না তোমার বোনকে ভালোবাসে, এটা জেনেও তুমি সেই মানুষটার সাথে থাকতে চাইছো। ওর সাথে সংসার করবে তুমি। তুমি এতটাই অসহায় নয়নতারা? আমি অসহায় নই। আমি ভীতুও নই। অবশ্যই ভীতু তুমি। সত্য জানতে ভয় পাও তুমি। অবশ্যই তুমি অসহায়। ঘর ভাঙতে তুমি ভয় পাও। আর তাই তো সত্যকে অদেখা করে মিথ্যেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো। নক্ষত্র তোমাকে কখনো চায়নি। সে চেয়েছে তোমার বোনকে। তোমার বোন তাকে ঠকিয়েছে বলে সে স্রেফ জেদের বশে তোমাকে বউ করেছে। এর থেকে বেশি নক্ষত্রর জীবনে তোমার কোনো অবদান নেই। তুমি নক্ষত্র জীবনে কেমন জানো? যাকে বলে উড়ে এসে জুড়ে বসা। তুমি নক্ষত্রর জীবনে অদরকারি একটা মানুষ। নয়নের চোখের সামনে যতদূর যায় সব ঝাপসা দেখে সে। সত্যিই কি সে নক্ষত্রর জীবনে অদরকারি মানুষ? দুপুরে কাঁদতে কাঁদতে নয়ন ঘুমিয়ে যায়। মাথাটা ব্যথায় ছিঁড়ে পড়ে। চোখ ফলে ব্যাঙ হয়ে আছে। তার কি করা উচিত বুঝতে পারে না সে। নক্ষত্র ভয় পেয়ে গিয়েছিল। তাই তারাকে কিছুই জানাতে পারে না সে। কিন্তু সে এটাও বুঝতে পারে তারাকে না জানিয়ে বড় ভুল করে ফেলেছে। তারা অন্য কারো মুখ থেকে শোনার আগে তাকেই সত্য বলে দিতে হবে। নক্ষত্র ঘরে এসে দেখে নয়ন ঘুমিয়ে আছে। তার চোখের পাপড়ি এখনো ভেজা। কেঁদেছে নাকি মেয়েটা? নক্ষত্র এক ধ্যানে নয়নের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। কেন ইলার আগে নয়ন তার জীবনে আসেনি?
কেন সে ইলাকে ভালোবাসতে গিয়েছিল। ইলা তার অস্বস্তির একটা অধ্যায়, একটা বাজে অতীত। নয়নতারা তার বর্তমান, সুখের ভবিষ্যৎ। নক্ষত্র নয়নের হাত শক্ত করে ধরে রাখে। অনেক অপেক্ষার পর সব ঠিক হয়েছে। এখন আর নিজেদের মধ্যে কোন ভুল বোঝাবুঝির জায়গায় দিবে না। দরকার পড়লে নয়নের পা ধরে মাফ চাইবে। তবুও তাকে রাগ করে চলে যেতে দিবে না। তারাকে ছাড়া তার জীবন কল্পনা করা অসম্ভব। নয়নের ঘুম ভাঙে। নক্ষত্রকে চোখের সামনে দেখে তার মনটা আবার কেঁদে ওঠে। নক্ষত্র হাসার চেষ্টা করে। অনেকটা সময় জন জানার দিকে চেয়ে থাকে। সময় বয়ে যায়। চোখে চোখে অনেক কথা হয় ওদের। তারা, আমি ইলাকে ভালোবাসতাম। নক্ষত্র নিজের মনের সাথে যুদ্ধ করে কথাটা নয়নকে বলেই ফেলল। বলেই নয়নের মুখের দিকে তাকালো। নয়ন থামকে গেছে। পাথর হয়ে গেছে সে। রামিসা সত্যি বলছিল। নক্ষত্র কাতর গলায় বলে, আমি ইলাকে ভালোবাসতাম তারা। কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসতাম আর বাসির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ইলা আমার অতীত ছিল। তুমি আমার বর্তমান। আমার ভবিষ্যৎ। আমরা জন চাওয়ায় আমাদের বিয়ে হচ্ছিল। আমি তখন জানতাম না তারা তুমি আমার ভাগ্যে আছো। আর তাই তো ইলার সাথে বিয়েটা হলো না। তুমি আমার বউ হলে। পরিস্থিতি আমাদের এক করে দিল। এই কথাগুলো আগেই তোমাকে আমার জানানো উচিত ছিল। আমি ভয় পেতাম তারা। তুমি তখন কতটা অবুঝ ছিলে। আমাকে ছেড়ে যাবার কথাই 24 ঘন্টা তোমার মাথায় ঘুরত। এবারই ছেড়ে, আমাকে ছেড়ে যাবার বাহানা খুঁজতে তুমি। তাই আমি বলতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ তারা। নয়ন স্থির চোখে নক্ষত্রর দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন করে, কোন কথা বলতে পারে না সে। নক্ষত্র ব্যাকুল হয়ে নয়নের মনের ভাব জানতে চায়। নয়ন আগে থেকেই সবটা জানত। ফলে ধাক্কাটা সে খুব কম সময়ই সামলে নিয়েছে। নক্ষত্রর এই খোলামেলা স্বীকারোক্তি শোনার পর তার কেমন প্রতিক্রিয়া করা উচিত? কখনো যদি ইলা আপু আপনার কাছে ফিরে আসতে চায় তাহলে কি আপনি আমাকে ছেড়ে দিবেন? ওকে আপন করে নিবেন? নয়নের গলা ধরে আসে। চোখের পানি লুকাতে পারে না সে। নক্ষত্র হতবুদ্ধির ন্যায় নয়নের মুখের দিকে দেখে। তোমার কি মনে হয় তারা? আমি তোমাকে ছাড়তে পারবো? নয়ন কান্না গিলে বলে। আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি নিঃশ্বাস নেওয়া ছেড়ে দিতে পারবো তবুও তোমাকে না। আপনি আমাকে সব সময় এরকম ভালোবাসবেন? নক্ষত্র হেসে ফেলল। নয়নের রাগ হলো। হাসছেন কেন? বাসবেন না? তোমাকে ভালোবাসা আমার অভ্যাসে পরিণত হয়েছে তারা। কখনো আমার থেকে কিছু লুকাবেন না। যে সমস্যাই হোক আমরা একসাথে মিলে তার সমাধান করব। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ তারা? আপনার উপর আমার কখনো কোন অভিযোগ ছিল না। ক্ষমা কিভাবে করব বলুন তো? নক্ষত্র শুধুই ভয় পাচ্ছিল। নয়নকে সে যতটা অবুঝ ভেবেছিল নয়ন আসলে ততটা অবুঝ না। নয়ন যথেষ্ট ম্যাচিউর। নক্ষত্র একটানে নয়নকে নিজের কাছে টেনে আনল। অভিযোগ ছিল না। তোমাকে আমি জোর করে বিয়ে করেছিলাম এটাই তো তোমার সবথেকে বড় অভিযোগ ছিল। নয়ন নক্ষত্রর বুকে মুখ গুজে মিনমিন করে বলে। তখন বুঝিনি আল্লাহ আমাকে আপনার জন্যই বানিয়েছে। আমার ভাগ্যে আপনিই লেখা ছিলেন। তারা, ইলা ফিরে এলেও আমাদের সম্পর্কে তার কোন প্রভাব পড়বে না। ইলার উপর এখন আমার আর কোন রাগ নেই। ইলা পালিয়ে গিয়েছিল বলেই আমি তোমাকে পেয়েছি। ইলা না পালালে তোমাকে বহুরূপে পেতাম না আমি। ইলা আমাদের জনকে মিলিয়ে দেওয়ার কাজ করেছে। এখন থেকে কিন্তু ইলা আপুকে আপনারও আপু ডাকতে হবে। নক্ষত্র শব্দ করে হাসল। আপু? এটা করতে অন্তত বলো না আমাকে। যে মেয়েটাকে একসময় গার্লফ্রেন্ড ভেবে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি, তাকে এখন আপু ডাকবো? নয়ন ঝট করে মাথা তুলে নক্ষত্রকে দেখে। হাতে নক্ষত্রর মুখ চেপে ধরে। আপনি অনেক খারাপ। এসব আবার আমার সামনে বলছেন? লজ্জা করে না আপনার? আমি থাকবো না। এক্ষুনি চলে যাব। ছাড়ুন আমাকে। এমন ক্যারেক্টারলেস বর আমার চাই না। নয়ন সমানে নক্ষত্রর উপর কিল ঘুষি বর্ষণ করছে। নক্ষত্র হাসতে হাসতে ওর হাত আটকে ধরেছে। রাগ করছো কেন? তুমিই তো বলেছ আমরা একজন আরেকজনের সব জানব। অজানা কিছু থাকবে না আমাদের মাঝে। তাই তো আগে থেকে জানিয়ে দিচ্ছি। নইলে ইলা আপু ফিরে এসে তোমাকে এসব জানালে তখন আবার তুমি আমাকে ভুল বুঝবে। অনেক খারাপ আপনি।
ভীষণ বাজে। গার্লফ্রেন্ড হলেই চুমু খেতে হয়, জড়িয়ে ধরতে হয়। আমাকে আর ছুবেন না আপনি। একদম জড়িয়ে ধরবেন না। বিয়ের আগেই সব করে ফেলেছেন। অসভ্য বাজে লোক। বউয়ের থেকে ওসব জড়িয়ে ধরা, চুমু খাওয়া কিচ্ছু পাবেন না। এটাই আপনার শাস্তি। নক্ষত্র স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদের সম্পর্কে বিশ্বাসের ভিতটা এতটাই মজবুত হয়েছে, এখন আর কোন ভুল বোঝাবুঝি এখানে জায়গা পাবে না। নক্ষত্র নয়নের কানে কানে বলল, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো তারা সেদিন থেকেই আমার জীবনে আর কোন মেয়ের জায়গা নেই। তুমিই আমার সব। তুমি বললে আজীবন চোখে কালো কাপড় বেঁধে রাখবো আমি। তোমাকে ছাড়া আর কোন মেয়েকে দেখব না। নয়ন রামিসার কথা এই মুহূর্তে নক্ষত্রকে বলে না। সে বললে হয়তো নক্ষত্র তার কথা অবিশ্বাস করবে না। কিন্তু নয়ন চায় নক্ষত্র যেন রামিসার নোংরা চেহারা নিজের চোখে দেখে। রামিসা এটা ভেবে খুশি হচ্ছে যে নয়নতারা আর নক্ষত্রর সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়েছে সে। নয়নকে নক্ষত্রর বিরুদ্ধে খেপিয়ে ব্যাপারটা ওদের ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে। বেচারি রামিসা এটা জানে না নয়ন এত সহজে তার ফাঁদে পা দিবে না। তার উদ্দেশ্য সম্পর্কে নয়ন সচেতন। রামিসা নয়নকে সমবেদনা দিতে আসে। নয়নতারা, আমি জানি তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবতে পারোনি নক্ষত্র তোমাকে এভাবে ঠকাবে, তাই না? রামিসা আপু, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা বুঝে নেব। আপনাকে আমায় নিয়ে ভাবতে হবে না। রামিসা হতভম্ব। এত আগুন লাগানোর পরেও এই মেয়ে নিরুত্তাপ আছে কিভাবে? ইলা আপু আর উনার সম্পর্কের কথা আমি জানি। উনি নিজে আমাকে বলেছেন। ইলা আপু উনার অতীত। আর অতীতকে আঁকড়ে ধরে থাকতে নেই। অতীত যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ভবিষ্যৎ ততই সুন্দর হয়। আপনি এ বাড়িতে মেহমান হয়ে এসেছেন। তাই মেহমানের মতো কয়দিন থাকুন। তারপর চলে যান। আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝে কথা বলার আপনার কোন অধিকার নেই। এটা আপনাকে শোভাও পায় না। রামিসার মনে আগুন জ্বলছে। নয়নতারা মেয়েটা তার ভাবনার থেকেও বেশি চালাক। তোমার মতো লোভী স্বার্থপর মেয়ে আমি খুব কম দেখেছি নয়নতারা। সবকিছু জেনেও তুমি নক্ষত্রকে ছাড়বে না। কেন ছাড়? উনি আমার স্বামী। সামান্য একটা বিষয়ের জন্য উনাকে আমি কেন ছাড়ব? ভালোবাসার মানুষের বড় থেকে বড় অপরাধ ক্ষমা করে দেওয়া যায়। উনি তো কোন অপরাধ করেননি। হ্যাঁ আমি লোভী। আমি স্বার্থপর। আর সবটাই আমার স্বামীর জন্য। আপনিও তো কম লোভী না। আপনার স্বার্থপরতা আমার থেকেও বেশি। আমি উনাকে ছেড়ে দিলে আপনি উনার বউ হবেন। এটা কিভাবে ভাবলেন আপনি রামিসা আপু? আমি চলে গেলেও উনি আপনার মতো দুমুখো সাপকে বিয়ে করবে না। নয়নতারা। রামিসা চিৎকার করে ওঠে। রাগে ফুঁসতে থাকে। আপনার উদ্দেশ্য আমি জানি। আপনি আমার জন্য মায়া দেখাচ্ছেন না। বরং আমাকে আমার স্বামীর বিরুদ্ধে খেপাতে চাইছেন। আমি এতটাও বোকা না। আমি আপনাকে ভালো মনে করেছিলাম। কিন্তু আপনি রাস্তার মেয়েদের থেকেও বাজে। অন্যের স্বামীর প্রতি আপনার নজর। আপনার মতো নোংরা মেয়ে আমি আমার জীবনে দেখিনি। রামিসার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নিজের মুখে সব স্বীকার করে নেয় সে। হ্যাঁ, হ্যাঁ আমি নক্ষত্রকে চাই। নিজের করে পেতে চাই ওকে। নক্ষত্র আমার। তুই ওকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস। তোকে আমি ছাড়ব না। নিজে থেকে নক্ষত্রর জীবন থেকে যাবি না তো তুই? তোকে আমি খুন করব। তারপর নক্ষত্রর বউ হব। নয়ন কিছু বুঝে ওঠার আগে রামিসা এসে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ে। নয়নের গলা চেপে ধরে। আস্তে আস্তে নয়নের শ্বাসরুদ্ধ হয়ে আসে। সেই সময়ই পেছনে থেকে নক্ষত্র এসে রামিসাকে নয়নের থেকে দূরে সরিয়ে নেয়। সজোরে রামিসার গালে থাপ্পড় মারে। নয়ন হাঁপাচ্ছে। দম বন্ধ হয়ে গিয়েছিল তার। রামিসা গালে হাত দিয়ে হতবুদ্ধি হয়ে নক্ষত্রর দিকে তাকিয়ে থাকে। নক্ষত্র কখন এসেছে? নয়নতারা রামিসার সাথে কথা বলার এক ফাঁকে রামিসার চোখের আড়ালে নক্ষত্রকে কল করে। নক্ষত্র ফোনে ওদের সব কথাই শুনে। বাড়ি ফিরছিল সে। নিচে গ্যারেজে ছিল। রামিসার থেকে নয়নের ক্ষতির সম্ভাবনা আছে মনে হতে ছুটে আসে সে। নক্ষত্রর চোখ দিয়ে আগুন ঝরছে। বেরিয়ে যাও তুমি। এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হও। তোমার চরিত্রের এই নোংরা দিকটা আমি কল্পনাও করতে পারিনি রামিসা। এতটা নিচে কিভাবে নামতে পারলে তুমি? তারাকে খুন করতে যাচ্ছিলে তুমি? ওর কিছু হলে আমি তোমাকে ছেড়ে দিতাম। সারা জীবন বন্ধু ভেবে এসেছি তোমাকে। তাই আজ ছেড়ে দিচ্ছে।
নইলে তোমার মতো ক্রিমিনালকে পুলিশে দেওয়া উচিত ছিল। ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়ার আগে তুমি নিজেই চলে যাও রামিসা। চলবে।